আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? যারা লাইভে যুক্ত হয়েছেন 156 জন দেখতে পাচ্ছি। সবার কাছেই অনুরোধ করব, সবাই একটু মেহেরবানি করে লাইভটা শেয়ার করে দিবেন। আপনাদের আইডিতে এবং গ্রুপে আমাদের কথাগুলি যাতে সবাই শুনতে পায় এবং বুঝতে পারে। আমাদের আজকের লাইভে উপস্থিত থাকবেন দুইজন পে স্কেল যোদ্ধা। একজন হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজের অ্যাডমিন আশিকুল ইসলাম ভাই, আরেকজন হচ্ছেন ভয়েস অফ গভর্নমেন্ট ড্রাইভার্সের অ্যাডমিন শিমুল আহমেদ শিমুল ভাই। তো আসলে আমরা সবাই কিন্তু আশা করছি যে আমরা নির্দিষ্ট সময়েই আমাদের আশা পূরণ হবে, এই আত্মবিশ্বাস এবং এই ভরসা আমরা আশা করি, ধারণ করি। কারণ আল্লাহ কখনো কোনো মুহূর্তে কাউকে নিরাশ হতে নিষেধ করেছেন। কোনো কিছুতেই হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আপনি যখন হতাশ হবেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহর উপরে আপনার ভরসা নেই, বিশ্বাস নেই। কারণ আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন, আবার সেখান থেকে আল্লাহই আপনাকে টেনে তুলবেন। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও যেমন নড়ে না, তেমনি আল্লাহর হুকুম ছাড়া আমাদের এই পে স্কেলের গেজেটের একটা অক্ষরও লিখতে পারবে না। যেদিন আল্লাহর হুকুম হবে, যেদিন আল্লাহ চাইবেন, ঠিক সেদিনই আপনাদের পে স্কেলের গেজেট জারি হবে। তার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই বিশ্বাসটা যারা ধারণ করেন, এই বিশ্বাসটা যাদের মধ্যে আছে, তারাই প্রকৃতপক্ষে আল্লাহকে বিশ্বাস করেন এবং তারাই মুসলমান। সব কিছুর উপরে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। যে কোনো কিছুর জন্য আল্লাহকে স্মরণ করতে হবে। আপনি মনে করেন একেবারে চরম খারাপ অবস্থায় আছেন, তখনও আপনার আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনি মনে করেন চরম কষ্টে আছেন, তখনও কিন্তু আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আসলে এই যে একটা শুকরিয়া, আমরা অনেক সময় আলহামদুলিল্লাহ বলে পোষ দেই, অনেকেই সেখানে বাজে মন্তব্য করে, কেন আলহামদুলিল্লাহ বলেছি? আমি আমার কারণে, যে কোনো একটা কারণে মনে করেন আমি আলহামদুলিল্লাহ বলেছি। এই আলহামদুলিল্লাহ মানে কি? আল্লাহর শুকরিয়া আদায় করা। এখন এটার সাথে সাথে আপনারাও অনেকে আলহামদুলিল্লাহ বলেন, অর্থাৎ আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবেন
এবং একটা সময় দাঁড়ান আমি একজনকে ব্লক দিয়ে নেই, একটা সময় দেখবেন যে আল্লাহ আপনার উপরে অনেক রহম করেছেন, অনেক দয়া করেছেন। যে কোনো মুহূর্তে পরিস্থিতিতে আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমরা চেষ্টা করব আশিক ভাইয়ের সাথে যাই লাইভে যুক্ত হওয়ার জন্য। আশিক ভাইকে আমরা আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। উনি লাইভে যুক্ত হলেই আমরা আলোচনা শুরু করব। আমাদের কিছু কর্মচারী ভাই এবং বোনেরা আছেন, ওনারা খুব বিরক্ত, মানে ওনাদের চিন্তা হচ্ছে আমরা পে স্কেলের জন্য জীবন দিয়ে দিব। আমরা নেতারা যারা নেতৃত্ব দেই, আমরা পে স্কেলের জন্য আমাদের জীবন, সব সংসার, পরিবারবর্গ সব শেষ করে তারপরে আপনাদের পে স্কেল আদায় করে দিতে হবে। মানে ওনাদের চিন্তা ভাবনাই এরকম যে আমরা মরি, তাতে কিচ্ছুই যায় আসে না, ওনাদের পে স্কেল আমরা আদায় করে দিব। আজকে বন্ধের দিন, পে স্কেলের কোনো আপডেট নেই ভাই। যারা পে স্কেলের আপডেট শোনার জন্য আসছেন তারা চলে যান, পে স্কেলের কোনো আপডেট নেই। আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই মনে করেন যে আমরা সবকিছু একবারে নেতারা করে ফেলবো। আরে ভাই, আমরা কেউ রাজনৈতিক নেতা না, আমরা কেউই রাজনৈতিক নেতা না। আমরা সবাই আমাদের দাবি বাস্তবায়নের জন্য নেতৃত্ব দেই। নেতৃত্ব মানে কারো একটা নির্দিষ্ট মানে জায়গা থেকে দায়িত্ব পালনটা করতে হবে, কারো নেতৃত্বে এই কাজগুলা করতে হবে। আশিক ভাই লাইভে যুক্ত হন। হ্যাঁ, আমি তো বাইরে আমার ওই চেয়ারম্যান ভাই ফোন দিছিল, তো ওনার সাথে কথা বলতে লাগে। আমি 5 মিনিট লাগবে বাসায় যাইতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো বিষয়টা হচ্ছে আমরা এই যে পে স্কেল আদায়ের জন্য, আমাদের নিজের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, যাই বলি, আপনাদের সামনে কথা বলি। আমাদের কথাই কিন্তু শেষ কথা নয়। প্রশাসন বলে একটা কথা আছে, আমরা প্রশাসনের কেউ নই। আমরা যে তথ্যগুলি জানি সেগুলি, যেমন ধরুন এক্সাম্পল হিসেবে আমি একটা কথা বলি। মনে করেন আমরা এখন জানলাম যে এ সপ্তাহে পে কমিশনে রিপোর্ট জমা দিবেন, সেই অনুযায়ী আপনাদেরকে বললাম যে আগামী সপ্তাহে পে কমিশনের রিপোর্ট জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কোনো কারণে যদি পে কমিশন রিপোর্ট জমা না দেয়, সেটা কি আমাদের দোষ, নাকি আমাদের জানার দোষ, নাকি আপনাদেরকে বলার দোষ? এখন অনেক কিছুই তো হচ্ছে। আমরা এই যে 30 নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছি যে 30 নভেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা দিতে হবে, তো সরকার রিপোর্ট জমা দেয়নি। তো আমরা কি করতে পেরেছি? আপনারাই বা কি করতে পেরেছেন? কিছু করতে পেরেছেন? আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছি যে 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট জারি করতে হবে। 15 ডিসেম্বর পার হয়ে গেছে, কিছুই হয়নি, গেজেটও হয়নি, রিপোর্টও জমা হয়নি। তো এখন কি করব? আমরা সরকারের মাথায় বাড়ি দিব? মানে আপনারা এই জিনিসগুলো নিয়েই আমাদেরকে গালিগালাজ করেন, দোষারোপ করেন কি যে আমাদের তথ্যগুলি সঠিক হয় না, আমরা যেটা বলি সেটা মিথ্যা, আমরা ভিউ ব্যবসা করি, আমরা লাকড়ির ব্যবসা করি, হ্যাঁ, আমরা আরো অনেক কিছুর ব্যবসা করি। আরে ভাই, ভিউ ব্যবসা মানে কি? আমরা এই যে কথা বলি, এটা তো ভিউ হতে হবে, ভিউ হতে হবে না? তো যদি আপনার কথাগুলি, আমার কথাগুলি যদি ভিউ না হয়, তাহলে আমাদের বলে লাভ কি? আর আপনি আমাকে ভিউ ব্যবসায়ী বলতেছেন, আমার যোগ্যতা দিয়ে আমি ভিউ ব্যবসায়ী করছি। আপনি তো ভিউ ব্যবসা দিয়ে আপনি করতে পারেন না। আপনার যোগ্যতা থাকলে আপনিও করেন। এই যে দেখুন, এমডি আবু বক্কর সিদ্দিক দেখেন, উনি লেখছে কি, আপনি সব ভুয়া কথা বলেন ভিউ বাড়ানোর জন্য। আমি তো এখনই বললাম যে আমরা যে কথাগুলি বলি, আমরা তো আপনার জন্য জান জীবন দিব না। আপনার মতো অকৃতজ্ঞ কপাল পোড়ার জন্য তো আমরা জীবন দিয়ে দিব না। আমারও তো সংসার আছে। এই যে আমি সাসপেন্ড হয়েছিলাম, তখন এই আবু বকর সিদ্দিক আপনি কি ছিঁড়ছিলেন, কি উপকার করছেন আমার? আমি যে সাসপেন্ড হয়েছি আপনার দাবির কথা বলতে গিয়ে,
আপনি আমার কি উপকারটা করছিলেন বলেন? তা আপনার জন্য যে নেতারা জীবন দিবে আপনার দাবি বাস্তবায়নের জন্য, কারণটা কি? আপনারে কি আমরা কেউ জোর করছি আপনি আমার লাইভে আসেন? আপনারা কি আমরা দাওয়াত কার্ড পাঠাইছি? আপনাকে আমরা জোর করছি বলছি? দেখেন কিন্তু লেখাই আছে স্পষ্ট কথা যে আজকে যারা বাজে কমেন্ট করবেন তারা দূরে থাকেন। সেই সমস্ত শয়তান বদমাইশ শয়তানের দোসর ফ্যাসিস্টের দোসর আমাদের দরকার নেই। আমাদের এত ফলোয়ারের দরকার নেই ভাই। অনেক ভিউ ব্যবসা করছি, আপনাদের জন্য অনেক সংগ্রাম করছি, আর না। এই কথাগুলি বলতেছি এই দুষ্কৃতিকারীদের জন্য, এই আবু বকর সিদ্দিক নামের জাতীয় বেঈমান। এরাই হচ্ছে বেঈমান, বুঝছেন? এরাই হচ্ছে পে স্কেলের বাধা দেয়। এরা এরা হলো ঘুষখোর, নয় চুরি করে, নাহলে অফিসে বদমাশি করে। তাদের উল্টাপাল্টা মানে কথা বলতেই হবে। আমি তো আপনাকে ডাকিনি, ডাকছি? আবু বকর সিদ্দিক সাহেব, আপনাকে আমরা ডাকছি, আপনি নিজের ইচ্ছায় এসেছেন, আবার নিজের ইচ্ছায় আপনি গালিগালাজ করতেছেন, ভুয়া কথা বলতেছেন। আমি কি আপনারে বলছি আমি ভুয়া কথাই বলবো? আপনার মন চাইলে শুনবেন, না চাইলে শুনবেন না। এই যে আমি মোবাইল নিয়ে বসছি, এই যে আমি ভিডিও দেখতেছি, হাজার হাজার ভিডিও, হাজার হাজার পোস্ট আমার সামনে আসতেছে। আমার যেটা ভালো লাগে আমি সেটা দেখি, যেটা ভালো লাগে সেখানে আমি একটা কমেন্টস করি, যেটা ভালো লাগে না সেটা আমি স্কিপ করে উপরে উঠিয়ে যাই। আমার এতে কেউ জোর করে নাই যে না মালিক ভাই আপনার কমেন্টস করেন না কা, আপনার কমেন্টস করতেই হবে, আপনি আসেন না, আপনার আসতেই হবে। কেউ কি আমার জোর করছে? আমি তো আপনাদেরকে জোর করি নাই যে না আপনার আসতেই হবে, আপনি না থাকলে আমার লাইভ চলবে না, আপনি না থাকলে আমার পেজ চলবে না। আরে আবার আপনার মতো আবু বকর সিদ্দিক 10 জন যায় আর আমার আইডিতে ডেলি 500 জন যোগ হয়, তাহলে আপনার চাইতে আরো গুরুত্বপূর্ণ 500 আবু বকর লাইভে আমার পেজে যুক্ত হচ্ছে। আমি তো তাদেরকে বলি নাই আমার পেজে যুক্ত হন। তা আপনারা এই যে মূর্খের মতো যারা কমেন্টস করেন যে আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলেন, এখনো এই সমস্ত কথাগুলি আপনারা বলেন, এত কিছু বোঝার পরও, এত কিছু বলার পরেও আপনারা হচ্ছেন ফ্যাসিস্টের দোসর। আপনারাই, আমি যারা লাইভে আছেন, ঠিক আছে, এই যে দেখেন আর একটা তামান্না মরিয়ম, ঠিক আছে, এই এই বেডি কি বলছে দেখেন, তামান্না মরিয়ম দেখেন, সে একজন মহিলা হয়ে, মেয়ে হয়ে সে আমাকে বলতেছে, বলেন আপনাদের কাদের জন্য আমরা পরিশ্রম করব? দেখেন কোথায় গেল, এটা আমি একটু পিন করে দিলাম। আপনারা আপনারা এদেরকে জবাব দেন। দেখেন তামান্না মরিয়ম একজন মেয়ে মানুষ। তামান্না মরিয়ম, আমরা তো আপনারা নিয়ে ব্যবসা করি নাই, আমরা তো ভিউ ব্যবসায়ী, আপনারা তো নিয়ে ব্যবসা করি নাই। আর আপনি যে তলে তলে অন্য কোনো ব্যবসা করেন কিনা তা তো আর আমরা জানি না, আপনি তো সেটাও করতে পারেন, তাই না? মেয়েদের তো ব্যবসা বিশ্বাস নাই, সব মেয়ে না, তামান্নার মতো মেয়ে। এই যে তামান্না মরিয়ম, অবশ্যই এটা ফেক আইডি কিনা তাও জানি না। যাই হোক, আমি আইডিটাকে ব্লক দিচ্ছি। এই সমস্ত বান্দর সান্দর আমার আইডিতে জায়গা নেই, এই সমস্ত মানুষ আমার আইডিতে জায়গা পাবে না। দয়া করে আপনারা বিষয়গুলিকে অন্যভাবে নেবেন না, নেগেটিভ ভাবে নেবেন না। আমি আজকে শুধু আপনাদেরকে বুঝাইছি যে দেখেন আপনাদের জন্য আমরা কাজ করতেছি, অথচ কিছু মানুষ আমাদেরকে যে ইনসাল্ট করে, বাজে কথা বলে, এগুলি দেখলে মাথায় রক্ত উঠে যায়। কারণ আমরা তো রাজনৈতিক নেতা না, আমরা তো রাজনীতি করার জন্য আসিনি, তাই না? যাই হোক, সোনালী আসাদুজ্জামান ভাই লিখেছেন, সোনালী নিউজ, জাগো নিউজ, এদের নিউজ আপনারা কোন যুক্তিতে শেয়ার করেন মালিক ভাই? এদের সব নিউজ আমরা শেয়ার করি না, এদের সব নিউজগুলি আমরা শেয়ার করি না। যে নিউজগুলি মনে হয় যে না আমাদের সেখানে যে মানে সেটা দিলে সেখান থেকে আমাদের কিছু জানার আছে, সেই নিউজগুলি আমরা দিই। অন্য সব নিউজগুলি দেখবেন, আপনি ভালো করে যাচাই করে দেখবেন যে আমরা সব নিউজ কিন্তু বলি না। পে স্কেল কি হবে? একলাসুর রহমান, আমরা এখনো আশাবাদী, আমরা সরকারের উপরে ভরসা রাখি, সরকারের উপরে আশাবাদী। পে স্কেল হবে, যথাসময়ে হবে। এখন তাড়াহুড়া করার মতো কোনো বিষয় না এটা, যে না আমাকে আজকেই দিতে হবে, কালকেই দিতে হবে, এটা কিন্তু আমরা বলতে পারি না। তবে পে স্কেল হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা 10টা বছর ধৈর্য ধরেছিলাম, আমাদের পে স্কেল হয়নি। আর এখন আমরা 1-2টা মাস ধৈর্য ধরতে পারতেছি না। আরে ভাই, আমাদের তো আগে দরকার হলো রিপোর্টটা জমা হওয়া, আমাদের তো আগে রিপোর্টটা জমা হতে হবে, তাই না? আগে রিপোর্টটা জমা হতে হবে, তারপরে না পে স্কেলের বিষয়।
এখন আপনারা সবাই যার যার জায়গা থেকে বলবেন যে দ্রুত সময়ের মধ্যে জানে কমিশন রিপোর্টটা জমা দেয়, রিপোর্টটা জমা দিতে হবে। আমরা আশা করি এই ডিসেম্বরের 31 তারিখ অথবা জানুয়ারির 1 তারিখ এর মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা হবে বলে আমরা শুনেছি। হবে কিনা জানি না, কারণ আপনাদেরকে বলবো আবার আপনারা আবার উল্টা করবেন যে না আপনারা বলছেন যে জমা হবে। এজন্য আমরা বলি যে জমা হতে পারে, হওয়ার কথা শুনেছি। আপনাদেরকে আর ওইভাবে কখনোই আর বলবো না, জমা হওয়ার কথা শুনেছি, হতেও পারে নাও হতে পারে। তা আপনারা আবার আমাদের কথার উপরে ভরসা করে থাকেন না, হতে পারে নাও হতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে এই মুহূর্তে 700 লোক যুক্ত আছেন। সবাই যদি আপনারা একটা করে শেয়ার করেন তাহলে কিন্তু আমাদের এই দাবির কথাগুলি সবার কাছে পৌঁছে যাবে। দেখেন, আমরা সবাই পে স্কেল চাই, কিন্তু আমাদের এই কথাগুলি যাতে সরকারের উচ্চ মহলে পৌঁছে যায়। এখন এই মুহূর্তে যখন নির্বাচনের একটা হাওয়া বইতেছে, সারা দেশে একটা নির্বাচনের আবহাওয়া বিরাজ করছে, একটা আমেজ বিরাজ করছে, এই সময়ে কিন্তু আমরা রাস্তায় নেমে কোনো আন্দোলন করতে পারবো না। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে ভাই, যে আমরা এখন যে কর্মসূচিগুলি আসবে সেগুলি যেন চাকরির বহির্ভূত, চাকরির বিধি বহির্ভূত বা শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মসূচি এখন দেয়া যাবে না, কোনো নেতা দিবে না। কারণ নেতাদেরও পরিবার আছে, নেতারাও সংসার করে, নেতারাও চাকরি করে। কারো চাকরি চলে গেলে আপনারা কেউ কারো পাশে দাঁড়াবেন না ভাই। আপনারা যতই প্রতিবাদ করেন, হয়তো আমি যেমন দেখেন যে আমি যখন সাসপেন্ড হয়েছি আপনারা অনেকেই প্রতিবাদ করছেন, আবার অনেকেই চুপ করেছিলেন, সবাই প্রতিবাদ করেন নাই। যারা প্রতিবাদ করছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। সবাই কিন্তু করবেন না। আপনি আজকে আন্দোলন করবেন, আপনার চাকরির ক্ষতিগ্রস্ত হইলে আপনার পরিবার ভোগ করবে, অন্য কেউ কিন্তু ভোগ করবে না। সবাই বাহবা দিবে, সবাই যার যার মতো মানে চলবে। যেমন পে স্কেল হবে, কিন্তু এই পে স্কেল আদায় করতে গিয়ে আমরা রাস্তায় নামবো, আর আমাদের যদি ক্ষতিগ্রস্ত হয় তখন আপনারা ভাই কিছুই করবেন না, আপনারা কিছুই করবেন না, এটা আমরা জানি। সুতরাং কেউ জীবন দিয়ে এখানে আন্দোলন করতে আসেনি। তাই আপনারা নিজেরা জীবন দিতে প্রস্তুত না, আপনারা নিজেরা দাবি বাস্তবায়ন করতে প্রস্তুত না, তাহলে নেতারা কেন জীবন দিয়ে আন্দোলন করবে? আপনারা বলেন। এই যে এখন যারা কর্মসূচি চান, অনেকেই বলেন যে কর্মবিরতি। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি সবাইকে, এই যে 600 মানুষ লাইভে আছেন, এই 600 মানুষকে প্রশ্ন করি যে কালকে যদি কর্মবিরতির ঘোষণা করা হয় আপনারা কয়জনে পালন করতে পারবেন? আপনার অফিসে 100 জন স্টাফ আছে, আর আপনি মনে করেন 20 জনে কর্মবিরতি পালন করলেন, বাকি 80 জনে কর্মবিরতি পালন করে নাই। ওই 80 জনে কি এই বাকি 20 জনরে রাখবে? বলেন, জীবনেও রাখবে? আপনার নাম লিস্ট করে ধরে ধরে জায়গা মতো পৌঁছে দিবে। সুতরাং এই রকমের হঠকারী কোনো কর্মসূচি এখন আসবে না। যে কর্মসূচি পালন করলে আপনার ক্ষতি হবে, যে কর্মসূচি ঘোষণা করলে আমাদের ক্ষতি হবে, এরকমের কোনো কর্মসূচি আর ঘোষণা করা হবে না। কারণ কর্মচারীদের মধ্যে সেই ঐক্য নেই, কর্মচারীদের মধ্যে সেই ঐক্য নেই। কর্মচারীদেরও পরিবার আছে, এটা বুঝতে হবে। মানে নেতাদেরও পরিবার আছে, নেতাদেরও জীবন আছে, নেতাদেরও সংসার আছে, ছেলে মেয়ে আছে। সুতরাং হঠকারী কোনো কর্মসূচি আর দেয়া হবে না। তবে আমাদের পে স্কেল হবে, এটা বিশ্বাস রাখতে হবে। যে কোনো ভাবে হোক পে স্কেল হবে, আমরা আশাবাদী। সরকার শেষ মুহূর্তে মাননীয় প্রধান উপদেষ্টা একটা মিরাক্কেল ঘটাবেন, কেননা উপরে আল্লাহ আছে, আমরা সবসময় আল্লাহকে ডাকি। 22 লক্ষ পরিবার, 22 লক্ষ পরিবার কিন্তু সবসময় আল্লাহকে ডাকে, কোনো না কোনো ভাবে আল্লাহকে স্মরণ করছে যে আল্লাহ আমাদেরকে পে স্কেল পাইতে সাহায্য করো। তাই এই 22 লক্ষ পরিবারের দোয়া কি আল্লাহ কবুল করবে না? আপনারা সবসময় পে স্কেল চান, পে স্কেল চাওয়ার আগে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তাহলেই দেখবেন যে আল্লাহ রহম করছে। আর আমাদের এই দাবিগুলি বাস্তবায়নের জন্য দেখেন আমরা সবাই কিন্তু কষ্টে আছি, প্রতিটা মানুষ কষ্টে আছে, ঠিক আছে? জাতীয় পত্রিকাগুলো মহার্ঘ ভাতা নিয়ে কথা বলতেছে, আসলে এগুলি হচ্ছে পত্রিকার বানানো খবর। মহার্ঘ ভাতা দেওয়ার মতো কোনো খবর আমরা এখন পর্যন্ত শুনিনি, কোনো নীতি নির্ধারকের কাছ থেকেও আমরা শুনিনি, আর কোনো
উচ্চ মহল থেকে যে এরকমের কোনো সিদ্ধান্ত হয়েছে সেটাও আমরা শুনিনি। সুতরাং এই মহার্ঘ ভাতার ব্যাপারে আমরা নিজেরাও কিছু জানি না। আপনি নিজেও জানেন এখন আর হবে না, আমি নিজেও জানি যে এখন হবে। আপনার মন চাইলে আপনি থাকেন, না মন চাইলে গেট আউট ফর মাই লাইফ। আমরা আশাবাদী। আপনি কিভাবে শিওর হইলেন যে হবে না? আপনি কিভাবে শিওর হইলেন যে হবে না বলেন? ইমরুল কায়েস কে উনি লিখেছেন আপনি নিজেও জানেন এখন আর হবে না, তাই ব্যবসা তো বাঁচিয়ে রাখতে হবে। কুল 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 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7। আমি গালি দিতে চাই না, গালি দিলে আমার ইস্যু আসবে, এই জন্য গালি দিতে চাই না। ইমরুল কায়েস সাহেব, আপনি বলেন হবে না, তার কি প্রমাণ পেলেন আপনি? আর যদি হয়, মনে করেন যে পে স্কেল হইলে কি আপনি এইখানে যে 600 মানুষ লাইভে আছে এদের প্রত্যেকের পরিবারের গু খাবেন আপনি? যদি পে স্কেল হয়, নির্বাচনের আগেই যদি গেজেট হয়, তাহলে এখানে যারা লাইভে আছে তাদের সকলের গু খাবেন আপনি। কারণ আপনি নিজে বলছেন হবে না। আপনি একটা অলক্ষী, একটা কুলাঙ্গার। কারণ যারা বলে হবে না তারাই অলক্ষী। না কোনা শুনতে চাই না, হবে না কথা শুনতে চাই না। আপনি বলতে পারেন আল্লাহর ইচ্ছা, হয়তো হবে, আশা করি। হবে না আপনি কোন হিসাবে বললেন? কোন গ্যারান্টিতে বললেন আপনি হবে না? যেখানে 22 লক্ষ মানুষ দাবি করতেছে, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারপরে বিজিবি, সাধারণ কর্মচারী, 22 লক্ষ মানুষ কান্নাকাটি করতেছে পে স্কেলের জন্য। পে কমিশন দ্রুত গতিতে কাজ করতেছে। হবে না আপনি কোন যুক্তিতে বললেন? আপনার কাছে কি ডকুমেন্টস আছে যে হবে না বললেন? আর যদি হয় তাহলে আপনি এই 600 মানুষের গু খাবেন। কবে হবে এই আর একটা প্রশ্ন। কবে হবে সেটা তো আমি জানি না। কবে হবে আমরা কি বলছি যে কবে হবে? হবে যেদিন আল্লাহর হুকুম হবে সেদিন হবে। যেদিন আল্লাহর হুকুম হবে সেদিন হবে। $8,250 টাকা দিয়ে ফ্যামিলি চালাইতে হবে। মালিক ভাই, সরকার এবং জনগণ চায় কর্মচারীরা দুর্নীতি করুক, এটাই রাষ্ট্র চায়। তা না হলে কিভাবে 8,250 টাকা দিয়ে একজনের খরচ চলে না, সেখানে 6 জন কিভাবে চলবে? এটা একটা সুন্দর কথা বলেছেন, কিন্তু আমরা এভাবে বলতে পারি না যে না, আমরা না দিলে দুর্নীতি করব। আপনি দুর্নীতি করবেন বা কি করবেন সেটা প্রকাশ্যে বলার কোনো দরকার নাই। আমরা কেউই অসৎভাবে চলি না, আমরা এখানে কেউই অসৎ চরিত্রের লোক নেই। আজকালকার যারা পে স্কেল চায়, যারা পে স্কেলের দাবি করছে, সবাই সৎ মানুষ, নিঃসন্দেহে সবাই সৎ মানুষ। আপনারা এখনো 750 মানুষ লাইভে আছেন, কয়জনে শেয়ার করছেন বলেন? কয়জনে শেয়ার করছেন? আমি একটু শুনতে চাই যে কয়জনে শেয়ার করছেন বলেন। 700 জনের মধ্যে 190 জনে শেয়ার করছেন, 740 জন মানুষ লাইভে আছেন। দেখেন, আপনারা এখন যদি কর্মবিরতি পালন করতে বলে আগামীকালকে, আপনারা যে পালন করবেন না সেটার প্রমাণ হচ্ছে এই যে লাইভে এসে আপনারা একটা শেয়ার করেন না। আপনি একটা শেয়ার করেন না, আপনি কর্মবিরতি পালন করবেন আর নেতারা কর্মবিরতি ঘোষণা দিয়ে কি বিপদে পড়বে? আপনারা তো সেই লোক না, অ্যাক্টিভ না, আপনারা কেউই অ্যাক্টিভ না। আপনারা শুধু আমাকে ভালোবাসেন, কেন লাইভে আসেন জানি না। আপনারা হয়তো আপডেটটা শোনার জন্য লাইভে আসেন, কিন্তু আপনাদেরকে ওইভাবে দেওয়ার মতো কোনো আপডেট আমাদের কাছে নেই এখন। আমরা শুধু আপনাদেরকে উজ্জীবিত করতে চাই দাবিগুলি তোলার জন্য। আপনারা দাবিগুলি তোলেন, আপনারা কেউ ঘুমিয়ে যায়েন না, সবাই দাবিগুলি তুলতে হবে। আগামীকালকে কর্মসূচির মিটিং আছে বিকেল 5টায়, মানে সন্ধ্যার পরে। আগামীকাল সন্ধ্যার পরে যে দাবি আদায় ঐক্য পরিষদের মিটিং হবে, সেখান থেকে হয়তো কর্মসূচি ঘোষণা হবে। তবে চাকরির বহির্ভূত, মানে চাকরির বিধির বহির্ভূত বা শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মসূচি আসবে না। এটা স্পষ্ট যে চাকরি বিধিমালার মধ্যে নাই বা শৃঙ্খলার মধ্যে পড়ে না, এমন কোনো কর্মসূচি আসবে না। নেতারা এই রিস্কটা নেবে না, কারণ আপনারা সবাই অ্যাক্টিভ না। একটা লাইভ যারা শেয়ার করে না, একটা পোস্ট যারা শেয়ার করে না, তারা কর্মবিরতি পালন করবে, এটা আমরা কি করে বিশ্বাস করব?
কে কি মন্তব্য করছে করুক, তাতে কিচ্ছু যায় আসে না। পে স্কেল হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী। পে স্কেল কেন হবে, পে স্কেল কেন হবে এই কথাটা আমরা যে জোর দিয়ে বলছি, কেন বলছি, কি কারণে বলছি, সেটা আপনাদের কাছে বলা যাবে না। স্পষ্ট কথা, সেটা আপনাদের কাছে বলা যাবে না। সেটা যেদিন হবে সেদিন বলবো, এখন না। এখন শুধু এতটুকুই আমরা জানি, আশা করি হবে। হওয়ার জন্যই পে কমিশন গঠন হয়েছে ইনশাআল্লাহ। দেখা যাক। এখন আপনারা যদি সবাই এখনই নেগেটিভ হয়ে যান যে হবে না, তাহলে কেমনে হবে? ধরুন আপনার ছেলে পড়াশোনা করছে, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার ছেলে পড়াশোনা করছে, আপনি যদি প্রতিনিয়ত তাকে বলেন তোর দ্বারা কিচ্ছুই হবে না, আরে ও পারে না, ওরে দিয়ে কিচ্ছু হবে না, ও কোনো কাজ করে না, ও কিছু করতে পারবে না, ওর দ্বারা কিছুই হবে না, দেখবেন একটা সময় আপনার এই কথা আল্লাহ কবুল করে নিবে এবং আল্লাহ সত্যি সত্যি ওর দ্বারা কিচ্ছু করবে না। কিন্তু আপনার ছেলে কিছু পারে না, তারপরও যদি আপনি প্রতিনিয়ত বলে বাবা তোমার দ্বারা হবে, তুমি চেষ্টা করো, তুমি আল্লাহকে ডাকো, তুমি পরিশ্রম করো, তোমার দ্বারা হবে, দেখবেন আল্লাহ ওই কথাটা কবুল করে এবং তার দ্বারা হয়। আপনারা আগেই যদি নেগেটিভ ভাবে নিয়ে নেন যে না হবে না, আরে ভাই, অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু একবার বলেছে যে পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করতে পারে। কিন্তু পরবর্তীতেই কিন্তু তিনি তার বক্তব্যে আরেকটা কথা বলেছে, সেখানে কিন্তু স্পষ্ট বলেছে যে না, আমরা সময় পেলে আমরাও কিন্তু করে যেতে পারবো, সময় পেলে আমরাও করতে পারবো। সরকার নানা রকমের কৌশল অবলম্বন করতে পারে, নানা রকমের চাপে থাকে, কখন কোথায় কি জন্য কি বলে সেটা তো আসলে আমরা বলতে পারি না, তাই না? তাই আমরা সরকারের উপরে আশাবাদী, সরকারের উপরে বিশ্বাস করি। যেই লোকগুলা দেখবেন যে বাজে কমেন্ট করে, এরাই হচ্ছে আওয়ামী লীগের দোসর, এরা ফ্যাসিস্টের দোসর, এরা সরকার বিরোধী, এরা হচ্ছে রাষ্ট্রবিরোধী, এরা চায় না পে স্কেল হোক। সুতরাং এই সমস্ত কমেন্ট যারা করবে, সেই কমেন্টসগুলি যদি আপনাদের চোখের সামনে পড়ে, আপনারা তাদেরকে প্রতিহত করুন। আমি আর তাদের কমেন্টস পড়বো না। নেগেটিভ কমেন্ট যারা করবে তাদের কমেন্টস আর পড়বো না, কথা দিলাম। যে যা লেখে লেখুক, কিন্তু আপনাদের চোখের সামনে যদি পড়ে তাহলে এটা আপনারা করবেন, প্রতিহত করবেন। আমির হোসেন লেখছেন, ভাই কর্মবিরতি দিয়ে লং মার্চ করে যমুনা ঘেরাও করতে হবে। আপনি যাইয়ে করেন, আপনি যাইয়ে লং মার্চ করেন, যমুনা ঘেরাও করেন, আর এই সদ্য লাল দালানে ঢোকেন। আপনাকে বেতন কমিশনের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আলী এমরি মনসুর, ফাইজলামি করেন না? আমাদের মধ্যে অনেক দুর্নীতিবাজ ঘুষখোর কর্মকর্তা কর্মচারী আছেন যারা আদৌ পে স্কেল বাস্তবায়ন চায় না। আতিয়ার রহমান, 100%। 100 কর্মচারীর মধ্যে 70 জন দুর্নীতিবাজ। 70 জনের হয় সুদের টাকা আছে, না ঘুষের টাকা আছে, না হারামের ইনকাম আছে, হারাম খেয়ে খেয়ে চর্বি বাড়িয়ে ফেলছে। তারা পে স্কেল চায় না, তারা পে স্কেল চায় না, আর পে স্কেলের জন্য আন্দোলনও করে না, আর পে স্কেলের জন্য রাস্তায়ও নামে না। আমরা ডক্টর ইউনূস স্যারের প্রতি আমরা আস্থাশীল, সবসময় বলেছি আমরা ইউনূস স্যারের প্রতি আস্থাশীল। লাবণী আপা লিখেছেন, বলেছি তো ভাইয়া, যারা বাজে কমেন্ট করে ওদের মুখ হচ্ছে পাবলিক টয়লেট। একদম ঠিক বলেছেন। ইনশাআল্লাহ আব্দুল মালিক ভাই এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। ফেরদাউস ভাই, এস এম রানা, ইনশাআল্লাহ পে স্কেল হবে। আইরিন সুলতান, এগিয়ে যান। এই যে পজিটিভ কমেন্টস গুলি পড়তেও ভালো লাগে। আপনারা যখন সবাই যখন বলবেন ইনশাআল্লাহ হবে, পে স্কেল হওয়ার আগে বা পরে সবসময় ইনশাআল্লাহ বলবেন, মানে আল্লাহকে স্মরণ করে বলবেন, দেখবেন অবশ্যই আমাদের দাবি বাস্তবায়ন হবে। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোনোভাবে কিন্তু আমাদের দাবি বাস্তবায়ন হবে না। সবসময় আল্লাহকে স্মরণ করবেন, আর কখনো সরকারের বিরুদ্ধে বলবেন না। সরকারের বিরুদ্ধে বলে আপনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। আপনার কমেন্টস গুলি কিন্তু পরিদর্শন করা হয়। আপনারা যারাই নেগেটিভ কমেন্টস করবেন সেগুলি কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। সুতরাং আপনারা কেউই নেগেটিভ কমেন্টস করবেন না। নেগেটিভ কমেন্টস করতে করতে এক সময় দেখবেন যে অনেক কিছু নেগেটিভ হয়ে গেছে, আর পজিটিভ কমেন্টস করবেন সবসময় দেখবেন পজিটিভ হয়ে যাবে। মুসা মোহাম্মদ ইসাক কবির ভাই লাইভে যুক্ত হয়েছেন। মালিক ভাই, কর্মচারী ঐক্য পরিষদে তো আপনারা দেখছি না কেন?
না আজকে শুধু প্রেসিডেন্ট সেক্রেটারিদের অনলাইন মিটিং হচ্ছে ইসহাক কবির ভাই। হোয়াটসঅ্যাপে শুধু সভাপতি এবং সেক্রেটারি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে অনলাইনে। আপনি ওখানে যুক্ত হয়েছেন কিনা জানি না। আপনি ওখানে যুক্ত হন, প্রতিটা সভাপতি এবং সেক্রেটারির হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া হয়েছে, মাহমুদ ভাইরা ওটা পরিচালনা করছে। ঠিক আছে, আপনারা ওখানে আপনি ওখানে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আর যদি লাইভে যুক্ত হতে চান ইসহাক কবির ভাই, তাহলে আপনি একটু লাইভটা শেয়ার করে আপনি একটু রিকোয়েস্ট দেন। হ্যালো, আচ্ছা, আসসালামু আলাইকুম। এক ভাই যুক্ত হয়েছে। কে যুক্ত হয়েছে? আসসালামু আলাইকুম। আরে মান্নান ভাই, আমি মালিক ভাই, হাবিব। আচ্ছা আচ্ছা, বলেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? আমি চাকরি করি চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি এখন বাড়িতে আছি, গ্রামের বাড়িতে ছুটিতে, আমাদের আচ্ছা শীতকালীন ছুটি। আমি সহ আপনাদের সেলিম ভাই, জামাল ভাই, আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে 5 তারিখ আমরা আন্দোলন ছিলাম। এখন সামনে যে কোনো আন্দোলনতে আমরা প্রস্তুত। কর্মসূচিতে আমাদের দাবি শুধু একটাই, আমার একার না, সারা বাংলাদেশের সকল কর্মচারীদের দাবি একটাই, পে স্কেল নিয়ে। আচ্ছা, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই প্রথমে, এই যে যারা নেগেটিভ মন্তব্য করে এদের সম্পর্কে আপনার ধারণা কি? আসলে ভাই, আমাদের এক মানুষের ভালো খারাপ সবাই আছে, কিন্তু যাদের চিন্তা নেগেটিভ তাদের সবসময় সব জায়গায় তারা নেগেটিভ ভাবে থাকে। কেউ যদি আমাদের বাড়িতে দেখবেন, গ্রামে হোক বা যে জায়গায় চাকরি করি ওই জায়গায় যদি কেউ একজন কোন এক ব্যক্তি কাজ করতে চায়, তাদের ভিতরে কয়েকজন ব্যক্তি থাকে যে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করে কিভাবে ওই মানুষগুলোকে বাধা প্রয়োগ করা যায়। সুতরাং তাদের কাজে এসে মানুষকে বাধা বিপত্তি দেওয়া, আর কোনো কাজ নেই তাদের, জি, মানসিক পিছু লাগা। আবার দেখবেন মজা লুটবে তো সবার আগে তারাই, ওইসব ব্যক্তিগুলো সবার আগে মজা লুটবে। আচ্ছা, এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার অফিসে কয়জন লোক আছে? আমার অফিসে আছে প্রায় 575 জন প্লাস, সকল শুধু 575 কর্মচারী। জন। এখন যদি কালকে কর্মবিরতির ঘোষণা দেয়, আপনারা এই 575 জনে কি কর্মবিরতি পালন করতে পারবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমাদের সবসময় চুয়েট, সবসময় এই যে সার্বজনীন পেনশনে তো আপনার জানবেন মনে হয়, আমরা এক সুরে যতগুলো পাবলিক বিষয় ছিল সব একসাথে আমরা আন্দোলন করেছি 27 দিন টানা। তার ফলস্বরূপ সকল বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা কোটা আন্দোলনে জড়িয়ে পড়ে, তারপরে দেশ এই স্বৈরাচার সরকার মুক্ত করার জন্য আমরা সার্থক হই। হ্যাঁ, যুক্ত হন। জি, কিন্তু আমি বলি আপনি 500 জনে কর্মবিরতি পালন করতে পারবেন না। প্রশ্ন করেন কেন? কারণ আপনার এইখানে যেখানে 100 কর্মচারী আছে, সেই 100 কর্মচারীর মধ্যে ঐক্য থাকে না। আর আপনার ওইখানে 500 কর্মচারীর মধ্যে যে ঐক্য থাকবে আর সেটা আপনি বলবেন, এটা কিন্তু বিশ্বাসযোগ্য কথা না। কারণ একটা কর্মচারীর, একটা অফিসের মধ্যে যদি 500 কর্মচারী থাকে আর সেখানের মধ্যে মনে করেন আপনার 50% কর্মবিরতি পালন করলেন আর 50% করলেন না, তাহলে ওই যারা কোর্স করে নাই তারা কি আপনার পিছনে লাগবে না? যাই হোক, ওনার লাইভটা কেটে গেছে। আমাদের মধ্যে আশিক ভাই লাইভে যুক্ত হবে আজকে, আমাদের অতিথি আশিক ভাই, ওনাকে লাইভে যুক্ত করার জন্য চেষ্টা করতেছি, দেখা যাক। এক ভাই লিখেছেন, রিভাইজ বাজেটে খুব সম্ভবত টাকা বরাদ্দ করা হয়েছে, এটা যদি সত্য হয় তাহলে আশা করা যায় পে স্কেল হবে। আর আমরা আপনাদেরকে বলি, রিভাইজ বাজেটে টাকা না থাকলেও পে স্কেল হবে। টাকা না থাকলে তো আর টাকা দেওয়া সম্ভব না, তখন পরবর্তী বাজেট থেকে টাকা দেওয়া হবে। আমরা এরকমেরও প্রস্তাব রাখছি, যদি কোনোভাবে টাকা না থাকে তাহলে সে টাকা যেন পরে দেয়া হয়, পরবর্তীতে দিলেও আমরা পে স্কেলের গেজেট চাই। রিভাইজ বাজেটে টাকা রাখলো কি রাখলো না এগুলি আমরা আমাদের দেখার বিষয় না, এগুলি আমরা বলতে চাই না। ঠিক বলেছেন, আল্লাহ আমাদের রিজিক লিখে রেখেছেন, তাই যখন আল্লাহর হুকুম হবে সেদিনই পে স্কেল বাস্তবায়ন হবে। তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ। ব্রিলিয়ান্ট রিসার্চ পয়েন্ট এই শুরু হয়েছে।
আশিক ভাই আবার দেন। পে স্কেল এটা আমার আর আপনার হাতে না যে আমরা হাতে লিখে দিলাম, তাই না? এটা হচ্ছে সরকারের হাতে। হ্যালো, আশিক ভাই আমি আপনাকে রিকোয়েস্ট দিছি, আপনি অ্যাকসেপ্ট করেন। আরে ওগুলো না, আমার হাতে এখন এ এস আর আই চলে আসছে। এডিং দেখাচ্ছে, এডিং। এস আর আই চলে আসছে। আর উপরেটি নিচে আছে এন। আমি কিটা দেখি এন স্ক্রিনটা সম্পূর্ণ স্পেসের উপরে। সরকারের ইচ্ছার উপর, সুতরাং আপনাদের আমরা অযথাই দোষ দিই। পে স্কেলটা তো ভাই আমাদের হাতে না। একটা কথাই তো আপনাদেরকে বললাম যে আমরা একটা তথ্য পাই যে এই সপ্তাহে এটা হতে পারে, কিন্তু ওই সপ্তাহে যদি সেটা না হয়, কোনো কারণে না হয়, তা সেটা কি আমাদের দোষ? বলেন, এরকম তো হতেই পারে, তাই না? আমরা কত কথাই তো বলি যে এই সময় এটা হবে, ও সময় ওটা হবে, কিন্তু দেখা যায় হয়নি। পে স্কেল পেতে হলে সবাইকে 100% শতভাগ চেষ্টা করতে হবে, শতভাগ চেষ্টা করতে হবে। শুধু আমরা চেষ্টা করব, আমরা কথা বলবো, তাতে হবে না। আপনাদের সবাইকে চেষ্টা করতে হবে। আপনারা একটা লাইভে এসে লাইভ শেয়ার করেন না, তাতে আপনাদের কষ্ট লাগে, আর সরকারের পে স্কেল দিয়ে টাকা দিতে কষ্ট লাগবে না? বলেন, সরকারের টাকা দিতে কষ্ট লাগবে না? আপনারা একটা পে স্কেল, একটা লাইভ শেয়ার করতে আপনাদের অনেক কষ্ট হয়, আপনারা পে স্কেল দিতে সরকারের কষ্ট হবে না, তাই না? আমি বলবো, একবার না পারিলে দেখো শতবার। আগামীকাল কি কর্মসূচি আসবে দেখা যাক, সেটা আগামীকালই বলা যাবে। এখন বলতে চাই না, অগ্রিম আর কোনো কিছু বলতে চাই না। আশিক ভাই বারবার ফেইল্ড উঠতেছে, মেজাজটা খারাপ লাগতেছে। হচ্ছে না তো এখন। ওই যে আপনি একটা কাজ করতে পারেন, ওই হোয়াটসঅ্যাপে আইসা কথা বলতে পারেন, ভিডিওতে আমি সরাসরি লাইভে দেখাবো দিচ্ছি। এখন এই যে, এখন এই যে এডিং চলতেছে, আবার পেজ থেকে একটু চেষ্টা করেন তো। অ্যাডভেঞ্চার বাই মঞ্জু, সরকার কি বলেছে আপনার লাইভ শেয়ার দিলে পে স্কেল দিবে? জি বলেছে, বলেছে বলেছে। আমার সাথে ফোনে কথা হয়েছে, শেয়ার দিলে পে স্কেল হবে। আপনি শেয়ার দেন, না দিয়েই এই কথা কন, তাহলে দিলে কি করতেন? শালার বাঙ্গাল। আল্লাহর রহমতে পে স্কেল হবে ইনশাআল্লাহ। সামনের সপ্তাহে কি রিপোর্ট জমা হবে? হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। এই সপ্তাহ বৃহস্পতিবার পর্যন্ত আমরা দেখব, বৃহস্পতিবার পর্যন্ত আমরা দেখব। যদি বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট জমা না হয়, তাহলে আর পে স্কেল নিয়ে কোনো কথাই বলবো না, একবারে ডাইরেক্ট বৃহস্পতিবার পর্যন্ত আমরা দেখব। এরপর আপনাদের মতো সাধারণ দর্শক হয়ে যাব। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ করার জন্য, দেখা করার জন্য আমরা চেষ্টা করছি।
আমরা আমাদের দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা যোগাযোগ করার জন্য চেষ্টা করছি। আপনাদের মধ্যে থেকে যদি কারো কোনো সূত্র থাকে যোগাযোগ করিয়ে দেওয়ার, প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যোগাযোগ করার জন্য বা সাক্ষাৎ করার জন্য যদি আপনাদের কারো কোনো সোর্স থাকে, তাহলে আপনারাও চেষ্টা করতে পারেন। ঠিক আছে, আপনারা আপনাদের দিক থেকেও চেষ্টা করতে পারেন, শুধু আমাদের দিকে তাকাইয়ে থাকেন না। আমরা আমাদের মতো করে চেষ্টা করতেছি, আমরা আমাদের মতো করে চেষ্টা করতেছি। কেমনটা লাগে মেজাজটা? সমস্যা কি? ওই যে যুক্ত করতে পারতেছি না। যখনই কাউকে চেষ্টা করি লাইভে যুক্ত করার জন্য, হয় না। এমডি টিপু ভাই, আসসালামু আলাইকুম। মালিক ভাই কেমন আছেন? কোনো উত্তর পাচ্ছি না ভাই। আলহামদুলিল্লাহ আছি ভাই, কি উত্তর দিব বলেন? আমজাদ হোসেন, পে স্কেল দিলে পে কমিশন যত বেতন ভাতা পাইছে সব আহ সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। দেশের সম্পদ বাজেভাবে খরচ করার জন্য পে কমিশন। আপনাদের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুনে কর্মচারীরা বেশি আশাবাদী হয়েছিল, এখন না হলে বেশি কষ্ট পাবে। আমরা কষ্ট পাবো না? আমরা কি চেষ্টা করছি না? আপনারা তো পকেটের পয়সা খরচ করেন, আমরা তো পকেটের পয়সা খরচ করে প্রোগ্রাম দিই। তা আপনাদের চাইতে আমাদের কষ্টটা আরো বেশি না? কি বলেন? আমরা তো পকেটের পয়সা খরচ করে আন্দোলন করি, মহাসমাবেশ করি, মানববন্ধন করি, বিভিন্ন প্রোগ্রাম করি আমাদের পকেটের পয়সা খরচ করে। আপনারা তো পকেটের পয়সা খরচ করেন না, তাহলে না হলে আমাদের জন্য কষ্ট, আমাদের কষ্ট হবে না? কোনোভাবেই হচ্ছে না আশিক ভাই। তোদের হচ্ছে, আপনাদের আমার হচ্ছে না কেন বুঝলাম না। বুঝি না। আপনি আমাকে কোনো সমস্যা করে রাখছেন? ধ্যাৎ, আমি কি সমস্যা করব? এই দেখেন, ওই হ্যাঁ, যে এডিং চলতেছে, ওই যে দেখেন, ওই যে দেখেন, ওই এডিং, খালি এডিং হয়ে উঠতে থাকে, দেখছেন? এডিমিটে উঠে থাকার কারণ কি? মানে এডিং মানে যুক্ত হচ্ছে হচ্ছে, এখন কোনো কারণই হয় না। এ- আমি খোয়াই নেই তো, ওই যে ডিভাইস খোয়াই নেই, আবার দিই তো রিকোয়েস্ট। দেখেন খালি ওই এডিং হয়, ওই এডিং লেখা ওঠে, ওই যে। আচ্ছা দাঁড়ান, আমি আবার করতেছি, দাঁড়ান। পেজ দিয়ে ওঠা যায় না অনেক সময়, আপনার আইডি দিয়ে করলে। দিলাম, দেখেন, দিলাম, এখনই দিলাম। কোনটায় দিছেন? আশিকুল ইসলাম থেকে
তাহলে ওইটা কাটতে হবে। হ্যাঁ, এখন দেন। হ্যাঁ দিলাম। ওই দেখেন, ওই যে এডিং। আমার আইডি থেকেও তারপর তাহলে কি করবো বলেন? এরকমের এই কয়দিন পর্যন্ত ইসাক ভাইরেও লাইভে যুক্ত করতে পারতেছি না, বারবার শুধু এরকমের এডিং বলে, বুঝছেন? এখন একটা কাজ করা যায়, একটা কাজ হয় এরকমের, এই যে এই আপনি যখন কথা বলবেন, এই আপনাকে আমি এইভাবে নিলাম। এই যে এখন দেখা যাচ্ছে না, এইভাবে নেন। হ্যাঁ, এইভাবেই আপনি তাহলে কথা বলেন আর কি। ঠিক আছে? হুম। আচ্ছা, এখন প্রিয় বন্ধুরা, আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আশিকুল ইসলাম, গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজের ওনার, যিনি একজন পে স্কেল যোদ্ধা। আমাদের সাথে সমানভাবে পে স্কেল বাস্তবায়নের জন্য দাবি করে যাচ্ছেন বিভিন্নভাবে। আপনাদেরকে মানে আমার মতো উনি আরেকজন ভিউ ব্যবসায়ী আর কি। আমরা মানে ব্যবসাদার তো, আমরা তো, আমাদের তো পেশা হইলো ভিউ ব্যবসা করা। ভিউ ব্যবসা না হইলে আমাদের পেটে আবার ভাত জোটে না, আপনাদের ভাষ্য মতে। তাই আরেকজন আর কি আমাদের দক্ষ একজন নেতা আশিকুল ইসলাম। আশিক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশিক ভাই, আসলে অনেকেই, আমি প্রথমে একটা একটা করে টপিকসে আপনার কাছে যাচ্ছি, যে আমাদেরকে অনেক কর্মচারী আছে, যেটা আপনি দেখেছেন যে আপনাকে আমাকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে, এবং একজনে একটা পোস্ট দিয়েছে আপনার আমার ছবি মিলিয়ে, যে এরা বাটপার, ভিউ ব্যবসায়ী, ইত্যাদি ইত্যাদি। মানে এই প্রচারের দিক থেকে এই জিনিসগুলি আপনার মনে মানে কিরকম একটা ইফেক্ট পড়ে? আসলে এটা একটা কথা হলো যে আমরা তো ধন্যবাদ সবাই যে যেখান থেকে দেখবেন সবাইকে। গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজ এবং আমার ব্যক্তিগত আসলে তাদের পক্ষ থেকে এবং ঘরের আলোর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনি ডবল শব্দ হচ্ছে, হ্যাঁ মানে হুম। জি মনে করি মামুনি, বন্ধ করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, ডবল ডবল কথা হচ্ছে কেন? ডবল কথা হয়। হ্যাঁ ডবল শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। এখন বিষয় হলো যে মালিক ভাই আপনি যে প্রশ্নটা করতেন যে ভিউ ব্যবসায়ী ছবি দিয়ে ইয়ে করছে, আসলে একজনের জন্য যায় আসে না, কারণ আমরা তো লক্ষ কর্মচারী কণ্ঠ নিয়ে কাজ করছি। এখন আমি যেটা বুঝি যে পিছের লোকে অনেক কথাই বলবে, সেগুলো আমাদের যদি ধরা যায় তাহলে কিন্তু কাজ হবে। কারণ ওই লোকের আমাদের মতো তার অবস্থানটা নাই। ঠিক আছে, সে যদি আমাদের মতো হতে পারতো তাহলে সে তো এই কথাটা বলতো না। আমরা কি আসলে ভিউয়ের জন্য ভিউ যদি না হয়, প্রচারণা যদি না হয়, তাহলে আহ, কিভাবে আমাদের যে পে স্কেলের যে দরকার এটা কিভাবে বুঝবে মানুষ? সামাজিক যোগাযোগ মাধ্যম সারা বিশ্বের মধ্যে একটি প্রচার মাধ্যম, সেখানে আমি আপনি এবং যারাই আছে প্রচার করি। এই প্রচারে কি প্রসার ঘটে? প্রচারে যদি না হয় তাহলে প্রসার ঘটবে কেন? সরকারের কাছে পৌঁছাবে কেন? পত্রিকার চেয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বেশি অ্যাক্টিভ থাকে এবং তাদের কিন্তু দেখে। অতএব এই যারা ন্যারো মাইন্ডেড, যারা মন্তব্য করতে চায়, আহ, তারা কিন্তু আহ, মন্তব্য যার করার সে করবে। আসলে আমরা ভাতের পাশে আমি তো সমান না, তাই না? আবার বাপের পাঁচ ছেলে তো পরিশ্রম মতো দিচ্ছেন। আর আমরা তো বিভিন্ন সাংবাদিকের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমাজের বিভিন্ন লোকের লোক, আমাদের মতো পার্থক্য থাকবে। এখন আপনার সবাই এটা পারিবারিক শিক্ষা। আপনার পারিবারিক শিক্ষা হলো আবার বলে ব্যবহার, বংশের পরিচয়,
হ্যাঁ, তো এগুলো পারিবারিক শিক্ষার ব্যাপার হয়। আমি কাজ করতেছি, আপনি পে স্কেলের জন্য আমরা কাজ করতেছি। তো এই কাজ করতে যে ধরেন হলো কেউ বলবে, অধিকাংশই ভালো বলে, কেউ খারাপ বলবে, এগুলা বললে কিন্তু হয় না, আমাদের চামড়ার মতো হতে হবে। কারণ অনেকে অনেক কথা বলবে, এই একটা কথাই বলছি যে এগুলো পারিবারিক শিক্ষা। যারা এই ধরনের কথা বলে তারা হিংসাই বলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যারা হিংসায় বলে, এখন মনে করেন যে আমরা অনেক সময় বলে থাকি যে আগামী সপ্তাহে পে কমিশনের রিপোর্ট জমা হবে, আমরা আশাবাদী। এরকমের একটা কথা আমরা বলি যে আগে থেকে আমরা যেটা বলছি যে আমরা যতটুকু তথ্য জানি, যতটুকু যতটুকু শুনি, সেই তার আলোকেই আমরা বলি যে আগামী সপ্তাহে পে কমিশনের রিপোর্ট জমা হবে বলে আমরা আশাবাদী। এখন কোনো কারণে যদি জমা না হয়, কোনো কারণে যদি কমিশন জমা দিতে না পারে, সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? এখানে আমাদের দোষ কি? আর আমাদের বলাটা কি দোষ নাকি তাহলে? দোষের কিছু না। এখন বিষয় হলো যে আমরা যাই বলি, আমাদেরকে তো পত্রিকা ওয়েব পোর্টাল এরাই বেশি বলতেছে। কারণ আমরা তো যোগাযোগ করি, কারণ আমরা তো হলো আমরা যতটুকু শুনি সারা বাংলাদেশের কর্মচারীদেরকে সেই আপডেটটা জানাই। কিন্তু সেটা যদি না হয় কোনো কারণে, সেটা হলো একটা সরকারের, এটা পে কমিশনের বিষয়। এটা তো আমি তো পে কমিশনের সদস্য না, আপনিও না। আমরা সারা বাংলাদেশের কর্মচারীদের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের যে আপনারা কিন্তু আমি রিকোয়েস্ট দিতে আছি, আপনারা কিন্তু রিকোয়েস্ট দিতে আছি, সেগুলি অ্যাকসেপ্ট করেন। সবার থাকে, সেক্ষেত্রে অনেকে উৎকণ্ঠায় আছে, আমাদের কাছে জানতে চায়। আমরা সেই প্রেক্ষিতে তাদের রিকোয়েস্টে তাদেরকে জানানোর জন্য আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমরা যোগাযোগ রাখি যে খোঁজ খবর পাই কিনা। সেক্ষেত্রে কেউ যদি বলে যে হ্যাঁ কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে আসছে, আগামী সপ্তাহে আমরা এটা নিয়ে তো সেক্ষেত্রে সেটা মানুষের কর্মচারীদের বলি, কিন্তু এখন সেটা যদি না হয়, সেটা ডাইরেক্ট তো আলাদা না। আমরা তো আমাদেরকে তো একজন বা আমরা যাদের সাথে যোগাযোগ করি তারা আমাদের বলে, আমরা আপডেট জানানোর জন্যই বলি। আমি কিন্তু আপনারে রিকোয়েস্ট দিচ্ছি মাঝে মধ্যে, এই রিকোয়েস্ট গুলি অ্যাকসেপ্ট করেন, দেখি হয় কিনা। পরবর্তীতে 3 দিনের মাথায় কিন্তু বাদ আছে যে আমরা যে বলছি রিপোর্ট জমা দিতে চাষ করে এই মাসে শেষে এটা হয়ে যেতে পারে। তখন আমার এই ভাইয়েরা যখন আমাদেরকে গালি দেওয়া হবে, তখন তাদের কি বলবে, তারা কি তখন তাদের মুখে ভাষা কি হবে? কারণ এরকম যখন আমি পে কমিশন গঠন হবো মালিক ভাই, কথা শুনে আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না বলে আপনি এর মধ্যে রিকোয়েস্ট দিতে থাকেন, দেখেন কানেক্ট হয় কিনা। মালিক ভাই, হ্যাঁ, আমি বুঝি না কেন এটা কানেক্ট হচ্ছে না, আমি এটাই তো বুঝে উঠতে পারতেছি না। ভাই হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে কথার মধ্যে যদি কথা চলে আসে তখন কিন্তু ওই অপশনটা মাঝে থাকে না, বের হয়ে যায়। হ্যাঁ, আপনারে বলছি আমি রিকোয়েস্ট দিছি, আপনারা অ্যাকসেপ্ট করেন। আশিকুল ইসলামে। জি ভাই। একজনে লেখছে আসিফ মাহমুদ, উনি লেখছে এটা তো সবাই জানে, আল্লাহর হুকুম হলে পে স্কেল হবে। এই কথা এখানে লাইভ করে বলার কি আছে বুঝলাম না। তার মানে হচ্ছে কি, আপনি আল্লাহ বলছে আল্লাহর হুকুম হলে হবে, আপনি চেষ্টা করবেন না? তাহলে এখন আপনি মনে করেন আপনার যদি রাতে ভাত আপনার রিজিকে থাকে, আপনার কপালে থাকে, তাহলে ভাত আপনি খাবেন, আপনার বউকে বা আপনার মাকে বলবেন রান্না না করার জন্য। আল্লাহ এসে আপনার মুখে খাবার তুলে দিবে? আপনার রিজিকে খাবার আছে, আপনাকে রান্না করতে হবে না? আপনাকে খাবারটা রান্না করতে হবে না, নাকি এমনি এমনি আল্লাহ এসে আপনার মুখে খাওয়াই দিবে? এই জিনিসগুলি তো সাধারণ জ্ঞান।
আল্লাহর হুকুমে সবই হবে, কিন্তু চেষ্টা করতে বলছেন আল্লাহ। আমি বলি, এত কথা বলতে হবে না। আমি আপনাকে বলি যে টপিকে আমরা কি কি কর্মগুলো আপনাদের কমেন্ট করবো, ওগুলো আর তো বলেন না। যেরকম মনে কি করতে সেই কথা বলবে, আপনাদের কাছে আমরা করে দেবো। শুনেন, এখন কথা হলো যে আমি যে কথাটা বলতেছিলাম, আগের দিন যখন পে কমিশন গ্রহণ করলাম, আগের দিন কিন্তু আমি যখন করছিলাম যে ইনশাল্লাহ পে কমিশন হচ্ছে, তখন কিন্তু আমার দৃষ্টি উদ্ধার করে ফেলছে। কিন্তু পরের দিন যখন পে কমিশন গঠন হলো, তখন কিন্তু বিষয়টা পানির মতো পরিষ্কার হয়ে গেল। ঠিক এরকম পে কমিশন যখন রিপোর্ট এই মাসের শেষে বা ফার্স্ট উইকে জমা হবে জানুয়ারির, তখন কিন্তু এই ধোঁয়াশা কেটে যাবে। এখন আমাদের কথা হলো যে পে কমিশনের রিপোর্ট জমা হলে তো হবে না, আমাদের এটা বাস্তবায়ন চাই, আমরা নিতে চাই। সেক্ষেত্রে আগামী কালকে আমাদের কি কর্মসূচি আছে সে বিষয়ে আপনি যেহেতু একটি কর্মচারী, বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র হিসেবে আপনার কাছে কি করতে হবে আগামীকালকে সংবাদ সম্মেলন নিয়ে? আগামীকালকে কোনো সংবাদ সম্মেলন হবে না। আগামীকালকে আমরা যতটুকু জানি, দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আগামীকাল সন্ধ্যার পরে মিটিং ডাকা হয়েছে। সেখানে আলোচনা করে তারা হয়তো কর্মসূচি ঘোষণা করবে, ওখান থেকেই কর্মসূচি ঘোষণা করবে। বারবার সংবাদ সম্মেলন বা হল বুকিং দিয়া মানে জাতীয় প্রেস ক্লাবে হল বুকিং করতে গেলে 15,000 টাকা লাগে। বারবার এই টাকা কে দিবে? আমাদের পকেটে তো টাকা নেই, আমরা চলতে পারতেছি না। আর যারা দর্শক, যারা পে স্কেল ভোগ করবে, সাধারণ কর্মচারী, তারা তো কেউ 2 টাকা দিয়ে সাহায্য করে না। তারা বড় বড় কথা বলতে পারে, তারা নিজেরাও অনেক কিছু মানে করতে পারে, কিন্তু বাস্তবে তো কেউ তারা 2 টাকা দিয়ে সাহায্য করবে না। সেই কাজটা কিন্তু কেউ করবে না। সুতরাং এখন আমরা যেটা চাই যে আগামীকালকে যে মানে মিটিংটা হবে, সেখান থেকে হয়তো পরবর্তী কর্মসূচি ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা অগ্রিম বলতে চাই না। সেখানে গেলেই সেখান থেকে আমরা প্রোগ্রামটা লাইভ করব কালকে সন্ধ্যার পরে, আপনিও থাকবেন ইনশাআল্লাহ। সেখান থেকে আমরা সবাই প্রোগ্রাম সম্পর্কে জানতে পারবে। বাস এতটুকুই। যাই হোক, এখন হলো এই বিষয়টা আমাদের যে অবস্থার মধ্যে আমরা কিন্তু সারা বাংলাদেশের কর্মচারীর উদ্দেশ্যে বলতে চাই যে আমরা কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে বিষয় হলো তারা নেগেটিভ মন্তব্য করেন। দেখেন, আজকে মালিক কিন্তু একটু বদলিয়া হাসপাতাল দিয়ে হয়ে গেছে। তো আপনার না করে আপনারা কেউ দেখছেন, আমাদের তো মিডিয়া আছে, মিডিয়াতে ডিজিটাল আছে। আমরা সরকারি চাকরি করে সরকারকে হুমকি দিয়ে বেফাস মন্তব্য করে দিদির বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নাই। সরকারি চাকরি করলে এটা বাধ্যবাধকতা আছে, ইচ্ছা করলে সবকিছু হয়। আমরা আমাদের সরকারকে সরকারের কাছে তোমার দেখা যায় বারবার আমরা এখানে আসো। কিন্তু অর্থনৈতিক জন্য এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আলোচনা টেবিলে বসে এটা সমাধান করতে চাই। আমি হলো আধার ব্যাপারী হয়ে জানাতে, কারণ আমি একজন কর্মচারী, আমি সরকারকে থ্রেট দিতে পারি না, আমি সরকারকে হুমকি দিতে পারি না, এটা আমার চাকরিতে যায় না। ঠিক আছে, এখন ওই শিক্ষামূলক যে কথা বলে তারা কিন্তু মাঠে আসে না, তাদের মাঠে আসবেও না। তারা দূর থেকে সরকারকে বিব্রত করার জন্য, সরকারকে বা আমাদের কর্মচারীদের মিটিং করার জন্য তারা একটা ষড়যন্ত্র করে। আমি মনে করি যারা উল্টা পাল্টা কর্মসূচি জানিয়ে দেন, হ্যান ত্যান ত্যান করেন না, সেই করেন না, আমরা তো এমপি মুক্ত শিক্ষকের মুক্ত করতে পারি না। অনেক কর্মচারী আছে তারা মনে করে যে আমাদেরকে উস্কাইয়া কথা বলে, আমরা এটা করি না ওইটা করি না, মানে আমরা যেন ওইটা বাধ্য হয়ে করি, আমাদেরকে উস্কায়। মানে আমরা তাদেরকে দাবি আদায়ের জন্য আমরা জীবন দিয়ে দিব। আমাদের চাকরির ক্ষতি হইলে তখন কেউ কিন্তু সামনে এসে বলবে না। আপনার আমার চাকরি চলে গেলে ওরা ফেসবুকের কাজ দিয়ে কিন্তু শেষ, কিন্তু সাফার হবে আপনি আমি আপনার মাঝখানে এরকম ঘটনা ঘটতে হবে। হ্যাঁ, কেউ সহযোগিতা করছে আপনাকে? না, কেউ সহযোগিতা করে নাই। তো ওনারা মনে করেন যে না, আমরা জীবন দিয়ে দিব। আরে ভাই, আমরা তো কেউ রাজনৈতিক নেতা না, এখানে আমরা দাবি আদায় করতে আসছি। দাবি আদায় চাকরির বিধিবিধান শৃঙ্খলা মেনেই করতে হবে, এর বাইরে গিয়ে কিচ্ছু করা যাবে না। আপনার যদি চাকরি না থাকে তাহলে আপনি পে স্কেল দিয়ে কি করবেন? পে কমিশন কিন্তু আন্তরিকভাবে তারা কাজ করে যাচ্ছে, খুব আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। একজন বিজিবি সদস্য, এই যে আপনি কমেন্টসটা করলেন,
আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন যে আপনারা বিজিবিতে আছেন, আপনি আন্দোলন করতে পারেন না, আপনি একটা মিটিং এ যোগ দিতে পারেন না, আমাদের দয়ার উপরে আপনারা নির্ভরশীল, আমাদের আন্দোলনের কারণে আপনারা পে স্কেল ভোগ করবেন। হ্যাঁ এই যে এই যে একজন হলো লেখছে নয়ন মিয়া, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওনার কথাই বলতেছি। তো উনি যে কমেন্টটা করছে, একদম একটা একটা বাংলাদেশের কিন্তু গর্ব হিসাবে এই নয়ন মিয়ার ভাষা দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা কিভাবে ইউজ করতে হবে সেটারও কিন্তু আইন আছে। এই নয়ন মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এই যে গালিগালাজটা করছে এই নয়ন মিয়ার হলো আমরা ইয়া দিব, কমেন্টে দিয়ে দিব আমরা। তা এই হচ্ছে আমাদের কর্মচারীদের অবস্থা, বুঝছেন? এই হলো আমাদের কর্মচারীদের অবস্থা। মানে তাদেরকে দিতে পারলেই খুশি, আর দিতে না পারলেই মানে তারা তাদের উল্টা। অশিক্ষিত, পারিবারিক শিক্ষা নাই, সে যে একটা একটা বাজে একটা ভাষা ইউজ করছে, সে অন্য কথা বলতে পারতো, সে যে ধরনের উচ্চারণ করছে এটা কোনো পারিবারিক শিক্ষা হতে পারে না, সে চাকরিজীবীর ভাষা হতে পারে। আপনি এই স্ক্রিনশটটা আমি ইয়া করবো, আমি পোস্ট করবো। যাই হোক, যারা কমেন্টস করবেন, আপনারাও কর্মচারী, আমরাও কর্মচারী, এমন কোনো আচরণ করবেন না যাতে আপনাদের নিয়ে আমরা কথা বলা বন্ধ করে দিই। লাইভে যেহেতু যুক্ত হতে পারছি না, সেক্ষেত্রে এত কথা আর একদিন বলার দরকার নাই। আমরা আমাদের নেতৃত্বের উপর ভরসা রাখতে চাই। আগামী বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক এবং সমন্বয়ক বিন্দু যারা আছেন, আমরা কালকে যাব। আমরা শুনে আমরা পরবর্তী কি ডিসিশন হয় সেটা আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে দেবো। এই যে এখন ওই যে আরেকজনকে যুক্ত করলাম, উনি কিন্তু যুক্ত হয়েছে। আপনি এখন আশিক ভাই এটা বাদ দিয়ে আপনি দেখেন যুক্ত হওয়া যায় কিনা, সরাসরি যুক্ত হওয়া যায় কিনা। এই যে আমাদের শাহাবুদ্দিন ভাইরে কিন্তু আমরা যুক্ত করছি, উনি কিন্তু যুক্ত হয়ে গেছে। এখন আপনারটা কেন হচ্ছে না আমি এটা বুঝি না। এত চেষ্টা করলাম বারবার, শুধু ওই এডিং দেখ। আমি এখন এই যে অ্যাকসেপ্ট করলাম, এই যে অ্যাকসেপ্ট করি, এই যে দেখেন আপনাকে আমি সরাসরি দেখাই। এই যে দেখেন আপনি অ্যাকসেপ্ট করছি, এই যে এই এডিং, এখন দেখেন ওই যে এডিং লেখা উঠতেছে, এই যে এভাবেই চলছে। হ্যাঁ হ্যাঁ, রিকোয়েস্ট না, আপনার রিকোয়েস্ট আসছে, অ্যাকসেপ্ট করছি, কিন্তু ওই যে এডিং দেখায়, শুধু এডিং দেখায় বারবার, ছাতার মাথা খালি এডিং দেখায়। আজকে আমার ভাগ্যটা ভালো মালিক ভাই। সবাইকে ধন্যবাদ, পাশে থেকে সাথে থাকবেন। আমাদের পেজকে যাতে বাস্তবায়ন হয়, আমরা রব্বুল আলামিনের দরবারে সেই দোয়া কামনা করি এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের আপনারা চালিয়ে যাবেন যা আইডি থেকে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা করেন, দেখেন জয়েন যুক্ত হওয়া যায় কিনা। শাহাবুদ্দিন ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাই, একজনের সাথে ওই যে আমার আশিক ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত করাইয়া তার কিছু কথা শুনলাম আর কি, যুক্ত হচ্ছে না কোনোভাবে, লাইভে যুক্ত করা যাচ্ছে না, এটা হলো সমস্যা। আমি তো ভাগ্যবান, আজকে আমার সংগ্রামী সালাম মালিক ভাই পেজে আমি ঢুকতে পেরেছি, আমি ভাগ্যবান আলহামদুলিল্লাহ। আজকে ওনাদের মনে হয় আমি কোনো ওই প্রবলেম আছে, এই জন্য ওনার আইডি যুক্ত হয় না, আমি এটা বুঝি না কেন। আবার মাঝে মধ্যে হয়, আগে হইতো এখন হয় না। জি, এখন আমরা যতটুকু বিতর্কতভাবে আল্লাহর রহমতে যেভাবে আমরা আন্দোলন করে আসছি, যারা আন্দোলন করতেছি, আন্দোলনের মাঠে আছি, আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যে নেতৃবৃন্দের যে নির্দেশনা ক্রমে আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের এবং সব নির্দেশনাই আমরা মেনে এখন মাঠে আছি। ইনশাআল্লাহ আপনাদের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠ থেকে সরে দাঁড়াবো না। আর আমাদের জন্য দুই একটা দুষ্ট লোক হয়তো লাইভে আসলে ওরা মনে হয় চাকরি করে না, ওরা দুষ্ট লোক, দেখা গেছে ওই কথায় কান দেওয়ার আমাদের নাই, সময় নেই আমাদের। রিজু ভাই লিখেছেন, প্রভাবশালী সব রাজনৈতিক দল নেতাদের প্রধান নিয়ে একটা কর্মসূচিতে তাদের আমন্ত্রণ করে কিছু করা যায় কিনা এ ব্যাপারে আলোচনা করেন। রিজু ভাই দেখেন, আমরা
প্রভাবশালী যারা আছেন সবাইকেই আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা রাখার চেষ্টা করেছি, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কেউ তারা আমাদের এই প্রোগ্রামে আসে না। আর কেউ যদি না আসে তাহলে জোর করে কি আর কাউরে কিছু করা যায় বলেন? তবে যদি ব্যক্তিগত কোনো সোর্স থাকে, যেমন আমি জামাত ইসলামের ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে কথা বলে কালকে জানাবেন। ওনার সাথে আজকে কথা হয়েছে, 2 বার কথা হয়েছে, বলছে ঠিক আছে উনি আমাদেরকে সময় দেওয়ার জন্য উনি একটা টাইম বের করতেছেন। আমি বলেছি যে এটা ঢাকায় আমাদের নেতৃবৃন্দের সাথে একটু বসেন, ওখানে আমাদের একটা ভিডিও একটা বক্তব্য হিসেবে আমাদের আসুক, ওইটা আমরা অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আমরা গভর্নমেন্টের কাছে ওই কথাটা তারা জানবে যে এটা আমাদের পক্ষে একজন বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের তারা পাশে আছেন। সেখানে উনি ডাক্তার শফিকুর রহমান হতে পারে, ডক্টর শফিকুল মাসুদ ভাই হতে পারে, অথবা সেক্রেটারি জেনারেল, এই পর্যায়ের নেতা আমাদের থাকা উচিত। এরপর এর নিচে না। এমডি শামীম আকন লিখেছেন অনলাইনে আর কত, মাঠে কি করবেন? মাঠে আর কিছু হবে না, এখন যা করার অনলাইনেই করতে হবে। আর আপনার যদি কোনো সোর্স থাকে যে শামীম আকন, আপনার যদি কোনো সোর্স থাকে যে মাঠে আপনি চাষ করবেন বা মাঠে আপনি উল্টাইয়া ফেলাবেন, আপনার যদি এরকম কোনো কিছু থাকে তাহলে আপনি আয়োজন করেন, আপনার নেতৃত্বে আমরা মাঠে নামবো, কোনো সমস্যা নেই, আপনি মাঠে নামার জন্য ডাক দেন। আমরা এই মুহূর্তে মাঠে নামার কোনো কর্মসূচি দিতে পারবো না, কারণ সেটা নিষেধ। যখন তফসিল ঘোষণা হয়েছে তখনই মাঠে বিভিন্ন জায়গায় মাঠের যে কর্মসূচি সেগুলি নিষিদ্ধ করে দিয়েছে। আপনি যদি ঠেলা মারা কথা আমাদেরকে শুনান তাহলে তো আর আমরা ওই ঠেলায় নাচবো না। আমরা আমাদের চিন্তা মোতাবেক যেটা ভালো হয়, শৃঙ্খলা নিয়ম বিধির মধ্যে যেটা পড়ে সেটাই আমাদেরকে করতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। আপনারা যারা আছেন এই মুহূর্তে তারা যদি পারেন, যারা মনে করেন যে না আপনাদের পে স্কেলটা দরকার, আমাদের এই কথাগুলি অনলাইন জগতের চাইতে বড় কোনো প্ল্যাটফর্ম আর কোথাও নেই। আপনি মাঠে যাই কি করবেন? আপনি মাঠে এই যে বললেন শামীম আকন যে মাঠে কি করবেন, আপনি নিজেই তো মাঠে আসেন না। আপনি কয়বার মাঠে আসছেন বলেন তো? আপনি নিজে কয়দিন মাঠে আসছেন? সুতরাং অন্যকে দোষ দেওয়ার আগে নিজের দোষটা দেখবেন। মাঠে কোনো কর্মসূচি আর হবে না, স্পষ্ট। মাঠে আর কোনো কর্মসূচি হবে না পে স্কেলের জন্য। ঘরে বসে কথা বলে আন্দোলন করে হলে হবে, না হলে নাই। আপনাদের যদি মন চায় থাকবেন, না মন চাইলে নাই। আপনারা এমনিই তো খাতা গায়ে দিয়ে ঘুমান, প্রচন্ড শীত পড়তেছে তো আমাদেরকে দোষ দিয়ে আপনারা ঘরে বসে ঘুমান। আপনারা যে কতটুকু পারেন সেটা তো আমরা দেখছি 5 বছর পর্যন্ত। 5 ডিসেম্বর ছাড়া আমাদের কোনো প্রোগ্রামে আপনারা মাঠে আসেন নাই। এই 5 বছর 24 সালের পর থেকে আমরা মাঠে প্রোগ্রাম একের পর এক দিয়েছি, আপনারা তখন আসেন নাই। আর এখন আসছেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, এখন চারিদিকে জরুরি অবস্থা, আর আপনি এখন আমাদেরকে মাঠে নামতে বলেন। মাঠে নেমে কি করবেন? আপনি তো লাইভটাই শেয়ার করেন। আপনার দাবির কথা বলতেছি, আপনি সেটাই তো শেয়ার করেন নাই, তাহলে আপনি মাঠে নেমে কি করবেন? জি ভাই বলেন। জি, আমরা আল্লাহ রহমতে দেখেন, প্রথমেই যখন দেখি লাইভটা পেলাম, আমার প্রথম দায়িত্ব হলো আমি আগে শেয়ার করেছি। আমার শেয়ার করার পরে আমার পেজে চলে যাওয়ার পরে আমি ওখান থেকে আবার চেষ্টা করতে করতে দেখলাম আমি যুক্ত দিতে পারছি। এখন আল্লাহর রহমতে আমি আর একটু এখানে অ্যাড করব, যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্মে থেকে যতটুকু আমাদের সরকারি কর্মচারী হিসাবে যাচিত ভাষায় এই মুহূর্তে যে কথাগুলো বলেছেন সেই কথার প্রতি সম্মান রেখে বলছি, আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, যাতে উনি যে ওয়াদা আমাদেরকে দিয়েছেন এবং উনি যেভাবে এই জাতীয় নবম পে স্কেল কমিশন যেভাবে গঠন করেছেন, ওনারা রিপোর্ট দিবেন, ওনারা আমাদের পে স্কেল দিবেন, এইটাই বিশ্বাস করি, এইটাই আমরা মানি, এইটা মেনেই আমাদের এই সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। এবং আমাদের যত কর্মচারীরা আছেন, আমি এই লাইভের মাধ্যমে জানাতে চাই, আমাদের সকল কর্মচারীর যারা আমাদের ফ্যামিলি পরিবার, মেয়ে আছে, ছেলে আছে, ওয়াইফ আছে, তাদেরকে বলবো তোমরা সবাই দোয়া করো, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করো ভাই, আমাদের জন্য, আল্লাহ তাআলার জন্য, এখানে আমাদের জন্য, আমাদের এই আন্দোলনের জন্য সফল হয়, এবং সরকার বাহাদুর জন্য আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, এবং আমাদের জন্য এই যেভাবে আমাদের এই মূল্যস্ফীতির টাইমটায় আমরা যেটা প্রথমে চেয়েছিলাম যে একজন সরকারি কর্মচারীর সর্বনিম্ন একেবারেই না হলেই নয় ততটুকু পর্যায়ে আমরা যেটু দাবি করেছি, এর চেয়ে আরো দাবি করা উচিত, কিন্তু ওদিকে নয়।
হয়তো এটা আমাদের গভর্নমেন্ট পে কমিশন এভাবে নিবেন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কথাগুলো শুনবেন এবং এই আমাদের যে মালিক ভাই যেভাবে না, আপনি লাইভের দেখেন, মাধ্যমে আমাদের আজকে যারা যদি জি শাহাবুদ্দিন ভাই, আজকে যদি অনলাইন জি না থাকতো, জি আজকে জি অনলাইনে যদি আমরা এই পে স্কেলের দাবির কথাগুলি তুলে না ধরতাম, তাহলে তো জি পে স্কেলের কথা কেউ সবাই ভুলেই যেত, কারোর সাথে যোগাযোগ হইতো না, কোনো কিচ্ছু হইতো না। সবাই বারবার বলে অনলাইনে বলে কি হবে, অনলাইনে বলে কি হবে। আরে ভাই, আজকাল অনলাইনে সবকিছু হচ্ছে অনলাইনে। এই যে আজকে মানে তারেক রহমান ঢাকায় আসছে, বিশাল যে সমাবেশ হইলো, ওখানে সংবাদ অনুষ্ঠান হইলো, কোথায় দেখাইছে? অনলাইনে দেখাইছে না? হ্যাঁ অনলাইন অনলাইনে যদি প্ল্যাটফর্ম আমরা রাইট না রাইট দেখাইতো, তাহলে আমরা কি ঘরে বসে এগুলি দেখতে পারতাম? না এখানে না না কত না মানুষ হয়েছে, কত সুন্দর আয়োজন হয়েছে, কত নিরাপত্তা দিছে, এই বিষয়গুলি আমরা জানতে পারতাম। তাহলে অনলাইন ফেসবুকে আমরা কথা বলি বলেই পে স্কেলের কথা এখনো জাগ্রত আছে। আর অনলাইনে যদি আমরা কথা না বলতাম, তাহলে পে স্কেল অনেক আগে ঘুমিয়ে যেত। ঠিক কিনা? জি 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 লাইভে বলছেন হ্যাঁ। আর হলো আমি একটু ভুলে গেছি যে আজকে আমাদের আহ, আহ, জাতীয়তাবাদীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বাংলাদেশের প্রত্যাবর্তন হয়েছে, তাদের পরিবারকে আমরা আমি আমার বাউফল উপজেলার যে বাংলাদেশ সরকারি কর্মচারী ফেডারেশনের যে আমরা আমাদের যে কাফেলা আছে সেখান থেকে তাকে আমরা স্বাগত জানাই এবং আশা করি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে, ফেসিবাদ বিদায় হয়েছে এটাই। এবং আমাদের হাদি ভাই যে কথাগুলো বলে গেছেন যে এদেশে ইনসাফের একটা রাষ্ট্র তৈরি হবে এবং সেই ইনসাফের রাষ্ট্র তৈরি করতে আমাদের যে গণতন্ত্রের যে চর্চা করা দরকার তার প্রতি আমরা তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের একটা যৌক্তিক দাবি, আমাদের ভিক্ষা নয়, আমাদের এটা হলো একটা দাবি, এটা একটা অধিকার আমাদের এই আচ্ছা শাহাবুদ্দিন ভাই, যৌক্তিক দাবি এই যে জন্য শামীম আকন জি আরেকটা কমেন্ট করেছে, দেখেন, উনি লিখেছে জি মাঠে বলতে কি কর্মসূচি দিবেন আপনারা, অনলাইনে কথা কি সরকার শুনবে? তাদের কাছে এ কথা পৌঁছানোর জন্য কি করবেন? তাদের কাছে এই কথা পৌঁছানোর জন্য আপনারা চেষ্টা করবেন। আমরা অনলাইনে কথাগুলি বলি, সেগুলি অনলাইনের মাধ্যমেই সরকারের কাছে পৌঁছায়। এখন যদি আমরা মাঠে কর্মসূচি দেই, সেটাও তো সরকার আইসা সেখানে দেখবে না, অনলাইনের মাধ্যমেই সরকার দেখবে যে মাঠে কর্মসূচি হচ্ছে, তাই না? রাইট রাইট আমরা যে জি 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 5 তারিখ মহাসমাবেশ করছি, সেখানে কি সরকারের কেউ আইসা দেখছে? না দেখেনি, কিন্তু তাদের কানে পানি গেছে তাহলে যে আমরা সরকার দেখছে কোথায়? জি অনলাইনে। জি সরকার জি অনলাইনের মাধ্যমেই দেখছে, তাই না? আপনারা মানে সবকিছু আমাদের উপরে চাপাইয়ে দেন, নিজেরা কাজের বেলায় ঠন ঠন, আমাদের উপরে চাপাইয়ে দেন সবকিছু আমরা বলবো। আমরা সংযত হয়েই কথা বলি। আমরা যদি সংযত হয়ে কথা না বলি, তাহলে আমাদের অনেক সমস্যা হইবে। আমরা কথা বলার আগে চিন্তা করি আমরা কি বলবো, কিন্তু আপনারা কমেন্টস করার আগে, আপনারা মন্তব্য করার আগে চিন্তা করেন না যে আমি কি মন্তব্য করি। আপনার দায়িত্ব কি? এই পে স্কেল দিলে আপনি যেমন পাবেন, আমিও পাবো। তাহলে আমার দায়িত্ব আছে, আপনার দায়িত্ব কি শামীম সাহেব? আপনি কি দায়িত্ব পালন করছেন এই পর্যন্ত? আপনার মতো হাজারো লাখো শামীম আছে যারা ঘরে বসে বউয়ের চুরি পরে বসে থাকে, লাইভে আইসা আপনারা আমরা একটা কথা বলতে গেলে সেখানে আইসা বড় বড় কথা বলেন, আমাদেরকে উস্কানি দেন। আপনি কি দায়িত্ব পালন করছেন বলেন? আমরা তো আমাদের দায়িত্ব 100% পালন করি। আমাদের যতটুকু দায়িত্ব আমরা মাঠে বলি, ময়দানে বলি, অনলাইনে বলি, যেখানে বলা দরকার সেখানে বলার চেষ্টা করি, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য চেষ্টা করি। আপনি কি করছেন? আপনি কি দায়িত্ব পালন করছেন? আপনি তো লাইভটা পর্যন্ত শেয়ার করেন নাই, তাহলে আপনি কি দায়িত্বটা পালন করলেন? শামীম সাহেব, শামীম আকন, আপনি তো এই লাইভটাও শেয়ার করেননি, তাহলে আপনি কি দায়িত্ব পালন করলেন? আপনার বিবেকে কি কিছু বলে না? আপনার কোনো দায়িত্ব নাই? তার মানে আপনি চান না পে স্কেল হোক। নিশ্চয়ই আপনার অবৈধ ইনকাম আছে হয়তো। তো যাই হোক, আমরা বলবো যে এই যে আপনার কি জানি বলে, এই সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রাথমিক শিক্ষক, তারপরে মাধ্যমিক শিক্ষক, হ্যাঁ, আউটসোর্সিং এর অনেকেই আছেন যারা পে স্কেলের সুবিধা ভোগ করবেন। সবাইকে বলবো যার যার জায়গা থেকে পে স্কেলের দাবি তুলুন, যার যার জায়গা থেকে পে স্কেলের দাবি তুলুন। এখন সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে
অনলাইন মাধ্যম, সবচাইতে বড় মাধ্যম হচ্ছে অনলাইন মাধ্যম। এই মাধ্যমেই আপনি আপনার দায়িত্বটা পালন করেন না, বাকিটা পরে। আপনি অনলাইনে আপনার যতটুকু দায়িত্ব সেটাই আপনি আগে পালন করে দেখান, মাঠের দায়িত্ব না হয় পরে, মাঠের দায়িত্ব পরে, তাই না? আপনার অনলাইনের যে দায়িত্ব সেটুকুই আপনি পালন করেন না, আপনি মাঠের দায়িত্ব কিভাবে পালন করবেন? জি, ঠিক কথাই বলেছেন মালিক ভাই, আলহামদুলিল্লাহ। অনেক আসলে মনে হয় শামীম যিনি, হয়তো উনি বুঝতে পারেন নাই, বা উনি যা লিখছেন না বুঝে লিখছেন। ওনার ওনাদের মতো বুঝতে হবে। অনেক শামীম আছে এরকমের আফাংরা কথা বলে, ওনার মতো অনেক শামীম আছে। আমরা যারা নেতৃত্ব দেই আমাদেরকে আগে পিছে ভালো মন্দ নিয়ম শৃঙ্খলা মেনে তারপরে একটা সিদ্ধান্ত নিতে হয়। আমরা হঠকারী কোনো জি, সিদ্ধান্ত নিতে পারি না, আপনাদের কথায় লাফাই লাফাইয়া আমরা একটা সিদ্ধান্ত দিতে পারি না। আমাদেরকে সরকারি নিয়ম কানুন মেনে তারপরে সিদ্ধান্ত দিতে হয়, তারপরে কথা বলতে হয়। আমরা সরকারের বিরুদ্ধে না, আমরা সবসময় সরকারের পক্ষে। সরকার পে স্কেল দিলেও আমাদের চাকরি করতে হবে, পে জি, স্কেল জি, না দিলেও চাকরি করতে হবে। আচ্ছা, পে জি। স্কেল না দিলে চাকরি ছেড়ে দেবেন কেটা কেটা বলেন তো একটু? যে পে স্কেল দিল না ধরেন, তাহলে চাকরি ছেড়ে দিবেন কে কে? কেউ দিবে? চাকরি ছেড়ে দিবে পে স্কেল না দিলে? না, কেউই দিবে না ভাই। তাহলে কি করবেন? সরকারের মাথায় বাড়ি মারবেন? পে স্কেল দিবে বাড়িও না মনে মারবো না, করেন, তাহলে আপনি কি করবেন? বাড়িও মারবো না। আমাদের এই যে ধরেন প্ল্যাটফর্ম, এই যে ধরে নেন অনলাইন, পে স্কেল দিবে না, পে স্কেল হবে না, এখন কে কে চাকরি ছাড়বেন? আর পে স্কেল না হলে আপনি কি করবেন? কি করার আছে আপনার? এই প্রশ্নের উত্তর দেন আমাকে সবাই যারা আছেন লাইভে। এখন 250-র উপরে লাইভে আছেন, এই 250 মানুষকে আমি প্রশ্ন করছি। ধরেন পে স্কেল হলো না, পে স্কেল দিবে না, এখন কে কে চাকরি ছেড়ে দিবেন? যেহেতু পে স্কেল দিচ্ছে না তাহলে তার কিছু করার নাই, আপনি তো চাকরি করবেন না। কে কে চাকরি ছেড়ে দিবেন? আর পে স্কেল না দিলে কে কি করবেন? এটা একটু জানতে চাই আপনাদের কাছে। পে স্কেল দিবে না সরকার ধরেন, এখন কে কি করবেন বলেন? একটু কমেন্টস করে জানান সবাই, পে স্কেল না দিলে কি করবেন আপনারা? আছে কারো কাছে উত্তর? আপনারা কথা বলার সময় তো অনেক বড় বড় কথা বলেন, হ্যাঁ আমাদেরকে, আমরা এইটা করি না ওইটা করি না, আমাদের মুরদ নাই, আমাদের নেতৃত্বের যোগ্যতা নাই, আমরা সঠিক নেতৃত্ব দিতে পারি না, আমরা এইটা করতে পারি না ওইটা করতে পারি না, ঠিক আছে, অনেক কিছুই বলেন। আপনাদেরকে বলতেছি, ধরেন সরকার পে স্কেল দিল না, তখন আপনি কি করবেন? এই যে শহীদুল ইসলাম সুমন ভাই লেখছেন আন্দোলন করবেন, কি আন্দোলন করবেন আপনি একা? বলেন, আপনার সাথে কেউ নাই, আপনার সাথে কেউ নাই, আপনি একা কি আন্দোলন করবেন? কি বুঝলেন সাবু ভাই? আসলে এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা অন্যকে দোষ দিতে একটুও চিন্তা করি না, কিন্তু নিজের দোষ কতটুকু সেটা আমরা কেউ ভাবি না। আমরা নিজের দোষ নিজে স্বীকার করি না। আমার কি দায়িত্ব? আপনি নিজের, আপনার কি দায়িত্ব? আপনি সে দায়িত্বটা পালন করছেন? আপনি নিজে কতটুকু দায়িত্ব পালন করছেন বলেন? আপনি নিজের দায়িত্ব নিজে পালন করেন না। এই যে লাইভে এসে কথা বলি, একটা লাইভ আপনারা শেয়ার করেন না। আপনি কি দায়িত্ব পালন করেন? কি নিয়ে আপনি পে স্কেল আশা করেন? আপনার কি কি চাই? আপনি কি কোন কারণে আপনি পে স্কেল আশা করেন বলেন? এজন্য আমরা বলি যে সরকারের উপরে আমরা আস্থাশীল। আপনারা বারবার বলেন যে সরকারের উপরে আপনারা ভরসা রাখতে পারতেছেন না, সরকার মূলা দেবে, কলা দেবে, এটা দেবে, ওইটা দেবে, যার যা মন চায় আপনারা তাই বলেন, কিন্তু সরকারের উপরে কেউ আস্থা রাখতে পারতেছেন না, সরকারের উপরে কেউ ভরসা রাখতে পারতেছেন না। আরে ভাই, সরকার যদি পে স্কেল না দেয় আপনি কি চাকরি ছাইরা দিতে পারবেন? সেটা তো পারবেন না। চাকরি যদি ছাইরা দিতে না পারেন তাহলে সরকারের আইন শৃঙ্খলা নিয়ম নীতি মেনেই আপনাকে চাকরি করতে হবে সরকারের বেতন খাইতে হইলে। তাহলে সরকারের উপরে আপনার ভরসা রাখতে হবে। এটা হচ্ছে সরকারি চাকরির নিয়ম, সরকারি চাকরির রুলস হলো এটা। আপনি চাইলেই যা কিছু তাই আপনি করতে পারবেন না। আপনি মুখে আরেকজনের দোষ দিতে পারবেন, মুখে আরেকজনের বলতে পারবেন, কিন্তু নিজে করতে পারবেন না। এটা আমরা ভালো করে বুঝি, এটা আমরা ভালো করে বুঝি। শাহাবুদ্দিন মুন্সি ভাইয়ের লাইভটা সম্ভবত কেটে গেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে
ভালো করে বুঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, শামীম আকন লিখেছেন আমি উপজেলা লেভেলে থাকি, আমি উস্কানি দিচ্ছি না, আপনাদের কাছে জানতে চেয়েছি, শুনলাম 26 তারিখের পর কর্মসূচি দিবেন, যেহেতু জানি না তাই জানতে চেয়েছি। ওকে, ধন্যবাদ, আপনার এই কমেন্টটায় আমি খুশি হয়েছি। এইবারে আপনার কমেন্টের কথা বলি। দেখেন, দেশে যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি তখন পরিস্থিতি ছিল একরকম, আর যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয় তখন দেশের পরিস্থিতি থাকে অন্যরকম। তখন দেশে অনেকটা জরুরি অবস্থার মতো মানে আইন শৃঙ্খলা বাহিনীরা করা থাকে, কঠিন থাকে। তাহলে সেই মুহূর্তে রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসের কথা মেট্রোপলিটন পুলিশ থেকে বলা হয়েছে যে এই সমস্ত জায়গাগুলোতে আপনি কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারবেন না। আর সেহেতু পে স্কেলের মতো একটা জায়গা যেখানে আমাদের কর্মচারীর মধ্যে ঐক্য নাই, একটা কর্মসূচি দিলে 100 জনের জায়গায় 50 জন আসেন না, তাহলে সেখানে কি কর্মসূচি দিবে? তারপরও আগামীকাল 26 তারিখ যেহেতু দাবি আদায় ঐক্য পরিষদ থেকে ঘোষণা দিয়েছে যে 26 তারিখ তারা কর্মসূচি দিবে, দেখা যাক 26 তারিখ আসুক। 26 তারিখ আসলে কি কর্মসূচি দেয় আপনারা নিজেরাই শুনবেন, আমরাও সেটা বলবো যে কি কর্মসূচি দেওয়া হয়েছে, আপনাদেরকে জানাবো, অবশ্যই জানাবো। আপনারা চেষ্টা করবেন পালন করার জন্য, চেষ্টা না করলে হবে না। এরকমই আমরা অনেক কিছু বলতে পারি, মুখে অনেকেই অনেক কিছু বলতে পারি, কিন্তু নিজে সেটা অ্যাপ্লাই করতে পারি না। পে স্কেল না দিলে আমরা কেউ চাকরি ছেড়ে দিতে পারবো না, পে স্কেল না হলে আমরা কেউ সরকারের কিছুই করতে পারবো না। সরকারের নিয়ম নীতি মেনেই আমাদেরকে চাকরি করতে হবে, যে বেতনে আসি সেই বেতনেই চলতে হবে, কিচ্ছু করার নেই। কারণ আমরা কর্মচারী, আমরা হচ্ছি দাস প্রথার মতো। আগে মানুষ দাস পুষতো, আমরা সেই প্রথার মধ্যে আছি। যে সরকারই আসুক আমাদের বৈষম্য দূর হবে না। আমরা একটা সরকার যায় আর একটা সরকার আসে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। কোন সরকারই আজ পর্যন্ত সরকারি কর্মচারীদের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করেনি, কর্মচারীদের দিকটা দেখেনি, সব সময় একটা বৈষম্য লাগাইয়েই রাখে। না হলে নিচে 8,200 আর উপরে 78,000 টাকা, তাহলে 8,250 টাকায় যে বাজার করে 78,000 টাকায় সে একই বাজার করে। যে 8,250 টাকা পায় তার জন্য গরুর গোস্তের কেজি 700 টাকা, আর যে 78,000 টাকা স্কেল তার জন্য গরুর গোস্ত 700 টাকা বাজারে। বাজারে দাম কিন্তু দুইজনের জন্যই সমান, তাহলে কেনার ক্ষমতা কি দুইজনের এক? আপনারা বলেন। 8,250 টাকায় যার বেতন, সে কিভাবে 1 কেজি গরুর গোস্ত কিনে খাবে বলেন? কর্মচারীরা কষ্টে আছে, কর্মচারীর পরিবারেরা কষ্টে আছে, যে কথাগুলি সরকাররা বুঝতে চায় না, যে কথাগুলি সরকারের কানে যায় না। আর আপনারাও, আমরা যে এই দাবি করি, আমরা যে কষ্টের কথাগুলি বলি, তুলে ধরি, এগুলি আপনাদের মাধ্যমে আমরা প্রচার করি, আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি। কিন্তু আপনারা যদি সেইগুলি প্রচার না করেন, তুলে না ধরেন, আপনারা যদি আমাদেরকে উল্টা ভিউ ব্যবসায়ী বলেন, এটা বলেন, ওইটা বলেন, তাহলে তো আমরাও কথা বলা বন্ধ করে দিব। এই যে যারা ডিফেন্সে চাকরি করে, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, অনেক সদস্য আমাদের সাথে কান্নাকাটি করে, ফোন দিয়ে কান্নাকাটি করে, যোগাযোগ করে, কষ্টের কথা বলে, তারাও কষ্টে আছে। এখন আমরা আসলে কি করতে পারি? এই যে মোহাম্মদ নয়ন মিয়া একটা কমেন্টস করে চলে গেছে, এখন আরেকটা কমেন্ট করছে পে স্কেল হবে না 100%। এটা মনে রাখবেন, বাট ভিউ ব্যবসায়ীদের জন্য শুভকামনা রইল। আমি আপনার কমেন্টটা একটা স্ক্রিনশট দিই, দাঁড়ান। হ্যাঁ, আমি নয়ন মিয়ার কমেন্টটা স্ক্রিনশট দিছি, এটা আমি এই লাইভের শেষে প্রচার করব যে একজন বিজিবির সদস্য হয়ে আপনি এই কমেন্টসটা করছেন। এবার আমি আপনার নাম সহ আমি এটা প্রচার করব যে আপনি বিজিবির সদস্য হয়ে আপনি এই কথাটা কিভাবে বললেন, আপনার কাছে কি নিশ্চয়তা আছে যে পে স্কেল হবে না 100%? আপনার কাছে কি ডকুমেন্টস আছে বলেন। বাট ভিউ ব্যবসায়ী, হু ইজ ভিউ ব্যবসায়ী, হোয়াট ইজ ভিউ ব্যবসায়ী বলেন আপনি? আমরা এই যে এত কষ্ট করছি, আমি এগুলি এত কষ্ট করে আমরা কথা বলি,
অনেক গোয়েন্দা সংস্থা, অনেক আর্মি, র্যাবের লোকেরা, পুলিশের লোকেরা আমাদেরকে ধন্যবাদ জানায় যে আপনারা আমাদের ভরসা। এই লাইভের মাধ্যমেও কয়েকজন পুলিশ সদস্য এসে বলে যে আপনারাই আমাদের ভরসা, আমরা আন্দোলন করতে পারি না। আর আপনি একজন বিজিবির সদস্য হয়ে, নাকি সরি ফায়ার সার্ভিস নাকি, নয়ন মিয়া কি ফায়ার সার্ভিসে আছেন মনে হয়? দেখি নয়ন মিয়া কোথায় আছেন? হ্যাঁ, আপনি ফায়ার সার্ভিসে আছেন। আপনার পোশাক দেখে বলে আপনি ফায়ার সার্ভিসে আছেন। তো আপনি ফায়ার সার্ভিসে থেকে আপনি নিজে আন্দোলন করতে পারেন না, আপনি এরকমের একটা কথা সোশ্যাল মিডিয়ায় এসে আপনি কিভাবে বলতে পারেন? ভিউ ব্যবসায়ী মানে কি? ভিউ ব্যবসায়ী মানে কি? আপনি এটা আপনি জবাব দিবেন, আমি এটার পোস্ট দিব, এটা আপনি জবাব দিবেন। ফায়ার সার্ভিস থেকে আপনি, ফায়ার সার্ভিস বলেন, ডিফেন্স বলেন, কোন সদস্য আমাদেরকে আজ পর্যন্ত গালি দেয় নাই। আজ পর্যন্ত কোন সদস্য সিভিল, মানে এই যে ডিফেন্সে যত লোক আছে, পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি সদস্য বলেন, ফায়ার সার্ভিস বলেন, অন্য যারাই আছে, কেউ আজ পর্যন্ত আমাদেরকে এরকম খারাপ ভাষায় একটা কথা বলেনি। আর আপনি ফায়ার সার্ভিসে চাকরি করে নিজে আন্দোলন করতে পারেন না, নিজে কিছু বলতে পারেন না, আবার অন্যদেরকে গালি দিচ্ছেন আইসা, আপনার কত বড় সাহস? আমি এটা দেখব, আমি এটা আমি এই লাইভ শেষে আপনার স্ক্রিনশটটা আমি পোস্ট দিব, যে আপনি এভাবে সরকারের বিরুদ্ধে বলছেন যে 100% হবে না। সরকার কি আপনারে বলছে পে স্কেল হবে না? সরকার কি বলছে? সরকার বলছে আমরা না পারলে পরবর্তী সরকার দিবে। তো এটা তো স্বাভাবিক কথা, এই সরকার যদি না পারে তাহলে পরবর্তী সরকার দিবে। কিন্তু আমরা তো যদি এই সরকার যদি পে স্কেল নাও দেয়, তাও তো আমরা সরকারের বিরুদ্ধে যেতে পারবো না, আমাদের তো চাকরি করতে হবে, তাই না? আমরা যদি পে স্কেল নাও দেয় রে ভাই, আমরা কি সরকারের বিরুদ্ধে যেতে পারবো? কোনোভাবে যেতে পারবো? তো যাই হোক, অনেকক্ষণ লাইভে কথা বলছি, আর কি বলবো বলেন, কথা বলার মানসিকতা হারাই ফেলি। যারা এখনো 282 জন আছেন, কি বলবো বলেন? এই যে নীল কাব্য দেখেন কি লেখছে একজন, আমি আর্মিতে জব করি, বাট অনেক কষ্টের জীবন পরিচালনা করতে হয়, এই মুহূর্তে খুব জরুরি পে স্কেল। মালিক ভাই আমাদের পক্ষে কথা বলে দেখুন, অনেক ধন্যবাদ। এই যে একজন আর্মির সদস্য হয়েও তিনি ধন্যবাদ জানাইছে, কিন্তু আমি এই পর্যন্ত কখনো কোনো ফায়ার সার্ভিস বলেন, র্যাব বলেন, সিভিল বল ও ডিফেন্স বলেন, অন্য যারাই আছে পুলিশ সদস্য, কেউ কখনো আমাদেরকে এভাবে বাজে ভাষায় বলেনি। তারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে আমরা ভাই কথা বলতে পারি না, আপনারা কথা বলেন, আপনাদের মাধ্যমে হলে আমরা। এই যে এমডি লিটন বলছেন, ভাই পুলিশ সদস্যরা আপনাকে মন থেকে ভালোবাসে, এই যে এইটুকুই তো আপনাদের কাছে আমরা আশা করি। কিন্তু আপনারা যখন আমাদের প্রশংসা করেন, আমাদেরকে ধন্যবাদ জানান, আমাদের জন্য দোয়া করেন, তখন মনটা মানে খুব ভালো লাগে, কথা বলার জন্য আগ্রহ পাই। কিন্তু যখনই খারাপ মন্তব্যগুলি শুনি, তখন আর কথা বলার ইচ্ছা থাকে না, তখন সত্যিই আর কথা বলার ইচ্ছা থাকে না। রমিজ উদ্দিন ভাই লিখেছেন, আজকে অনেক দিন পরে 450 গ্রাম তেলাপিয়া মাছ কিনেছি, আল্লাহু আকবার। অচেনা অতিথি লিখেছেন, মালিক ভাই আমাদের শেষ ভরসা। আপনার কথাটা আসলে সঠিক হয়নি অচেনা অতিথি, আপনি যেই বলেন, আমি আপনাদের ভরসা না। আপনাদের ভরসা হবে আল্লাহ, আর তারপরে ভরসা হবে প্রধান উপদেষ্টা। আমি আপনাদের ভরসা না, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সহকর্মী, আমি আপনাদের সহযোদ্ধা, এর বেশি কিছু নয়। আমি আমার জন্য আন্দোলন করি, আমার জন্য কথা বলি, আমার পে স্কেল দরকার, আমার পে স্কেল দরকার, তাই আমি কথা বলি। ইয়াসিন তালুকদার লিখেছেন, পে স্কেল দিক আর না দিক আপনাদের সাপোর্ট করি, আপনারা চালিয়ে যান। ইয়াসিন তালুকদারকে অনেক ধন্যবাদ। মালিক ভাই আমাদের অহংকার, অচেনা অতিথি, ঠিক আছে এটা বলতে পারেন, কিন্তু আমি আপনাদের ভরসা না ভাই, ভরসা হবে আল্লাহ, আর তারপরের ভরসা হবে প্রধান উপদেষ্টা। আর নার্গিস পারভিন, আপনার জন্য সব সময় অনেক দোয়া ও নেক হায়াত দান করি, আল্লাহ পাকের কাম্য, অনেক ধন্যবাদ। পাশে লোকে কিছু বলে, অনেক কিছুই বলে। মালিক ভাই কেমন আছেন? রাশেদ খান, আলহামদুলিল্লাহ ভালো আছি।
মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই লিখেছেন, ভাইয়া দু চার জনের দু চারজন খারাপ থাকবে, তাই মন খারাপ করলে চলবে না, আপনি আপনার গতিতে সামনে এগিয়ে যাবেন। শফিকুল ইসলাম ভাই লিখেছেন, যারা খারাপ মন্তব্য করে তাদের ইগনোর করবেন। ইগনোর করতে পারি না ভাই, জিনিসটা হচ্ছে কেমন জানেন, আপনার এক বালতি পানির মধ্যে এক ফোঁটা বিষ দিলে পুরো পানিটাই বিষাক্ত হয়ে যায়। আর আমি পরশুদিনকে একটা ভিডিও দিয়েছি, পচা আলু, পচা খাবার আর পচা মানুষ থেকে সবসময় দূরে থাকবেন। কারণ যে পচে সে একা পচে না, তার আশেপাশে যা কিছু থাকে সবাইকে নিয়ে পচে। যেমন একটা আলু যখন পচে, ওই পচা আলুটা যেই যেই পাশের আলুর গায়ে লাগে, পাশের যে যতগুলি আলুর গায়ে ওই পচা আলুটার লাগে ততগুলি আলুই কিন্তু পচে। আবার পচা খাবার, এই পচা খাবার যদি মানুষ খায় তাহলে মানুষও পচে, মানে মানুষ অসুস্থ হয়, মানুষের রোগ শোক দেখা দেয়। এই কারণে পচা খাবার মানুষকে পচায়। আবার পচা মানুষ, এই যে খারাপ মানুষগুলা যারা আছে তারা আশেপাশের ভালো মানুষের পরিবেশ দূষণ করে। সুন্দর একটা ডেডলাইন দিয়েছেন যা চিরসত্য, অসীম কুমার লিখেছেন। আচ্ছা, সজীব ভাই লিখেছেন, সজীব রায়হান ভাই, আমি পুলিশ সদস্য, আপনি অনলাইনে আছেন বলে 5 তারিখ মহাসমাবেশ হয়েছে। এটা একটা চরম কথা, সত্য কথা। কারণ আমি ওইভাবে চেষ্টা করেছি, সারা দেশের মানুষ আমার ডাকে আপনারা সাড়া দিয়েছেন, এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। হাবিবুর রহমান, আসসালামু আলাইকুম ভাই, আসলে আমাদের জন্য খুবই কষ্ট করছেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই এতটা কষ্ট করে সংগ্রাম করে যাওয়ার জন্য। আমি আপনাদের জন্য কষ্ট করি না ভাই, আমি আমার জন্য কষ্ট করি। আমার পে স্কেল দরকার, আমার পরিবার ভালো রাখা দরকার। আমার পে স্কেল হলে আমার ছেলে মেয়েদেরকে আমি ভালো রাখতে পারবো, আমার পরিবারকে আমি ভালো রাখতে পারবো, এজন্য আমি কষ্ট করি। এটা একেবারে বাস্তব কথা। আপনি কষ্ট করবেন, আপনি কারো জন্য কষ্ট করবেন না, আপনি আপনার নিজের জন্য কষ্ট করবেন। আপনার পে স্কেল প্রয়োজন হলে আপনি আপনার দায়িত্বটা পালন করবেন। আমরা কিন্তু সবাই সবার দায়িত্ব পালন করি না ভাই, আমরা সবাই সবকিছু চাই, আমরা সবাই সবকিছু পেতে চাই, কিন্তু কেউ আমরা নিজের দায়িত্বটুকু পালন করি না। আমরা যখন এই যে কাজ করি, এত কষ্ট করি, এই যে দাবির কথাগুলি তুলে ধরছি, বিভিন্ন ভাবে বলছি, মিডিয়ার মাধ্যমে তুলে ধরছি, আপনারা প্রচার পর্যন্ত করেন না। আপনাদেরকে শেয়ার করতে বললেও সমস্যা। আপনারা বলেন শেয়ার করলেই কি পে স্কেল হয়ে যাবে, কমেন্টস করলেই কি পে স্কেল হয়ে যাবে। আরে ভাই, শেয়ার কমেন্টস করলে পে স্কেল হবে না, শেয়ার কমেন্টস করলে এই কথাগুলি প্রচার হবে। লাইক কমেন্ট শেয়ার করলে পে স্কেল হবে না, লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের দাবির কথাগুলি প্রচার হবে, সরকারের কানে পৌঁছাবে, এবং তখন আমাদের পে স্কেলটা হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমাদের কষ্টের কথাগুলি সরকারের কানে পৌঁছাইলে আমাদের দাবিটা বাস্তবায়ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর সরকারের কানে পৌঁছাইতে হলে আমাদের দাবির কথাগুলি, আপনার আমার কষ্টের কথাগুলি ভাইরাল হতে হবে, প্রচুর পরিমাণে প্রচার হতে হবে। দেখেন না, কোনো মিডিয়া আমাদের দাবির কথা প্রচার করে না, কোন টেলিভিশন, কোন পত্র পত্রিকা দেখেছেন যে আমাদের দাবির কথাগুলি প্রচার করে? আমাদের দাবির কথাগুলি যদি আমি, আশিক ভাই, শিমুল ভাই, আরো যারা আছেন, আমরা যদি প্রচার না করতাম, আপনারা কি জানতেন, আপনারা কি বুঝতেন? এই যে 5 তারিখ মহাসমাবেশ হয়েছে, আপনাদেরকে আহ্বান করছি, আপনাদেরকে উৎসাহ দিছি, অনুপ্রেরণা দিছি, আপনাদেরকে আসার জন্য বারবার অনুরোধ করেছি, আপনারা জেনেছেন বলেই এসেছেন। আর যদি এই প্রচারটা আমরা না করতাম তাহলে কেউ জানতোও না, আর এত মানুষ আসতেও না। আজকে সারা বাংলাদেশের মানুষের মধ্যে যে পে স্কেলের আন্দোলন, পে স্কেল জানে, পে স্কেল পাওয়ার যে কথা, এটা কেন জানে? আমরা প্রচার করি বলে জানে। আর আজকে আপনারা আমাদেরকে উপাধি দিচ্ছেন আমরা ভিউ ব্যবসায়ী, আমরা ইউটিউবার, আমরা ব্যবসা করি। আরে ভাই, পে স্কেলের এই ব্যবসা দিয়ে আমরা চলি না, এই ব্যবসায় আমাদের পেট চলে না। আমরা সরকার থেকে যে বেতন পাই সেই বেতন দিয়েই আমরা চলি। এই টাকা দিয়ে যদি সংসার চলতো তাহলে সরকারি চাকরি সবাই ছাইরা দিয়ে পে স্কেলের ব্যবসা করত। আপনারা অনেকেই এই যে কথাগুলি বলেন না, এগুলি একবারই মূর্খতার পরিচয়। এই কথাগুলি যে যারা বলেন যে ভিউ ব্যবসা করি, এটা একেবারেই নিতান্ত মূর্খতার পরিচয়, আর কিছুই না। আপনাদের মধ্যে যারা এই কথাগুলি বলে তাদের মধ্যে ন্যূনতম কমন সেন্স যেটা, সেটাও তাদের নেই।
শিক্ষকরা আপনাদের আন্দোলনকে অন্তর থেকে ভালোবাসে। সাইফুল ইসলাম ভাই লিখেছেন, শিক্ষকরা ভালোবাসে, কিন্তু শিক্ষকদের আন্দোলনগুলিও আমাদের এই পে স্কেলকে অনেকটা মানে বাধাগ্রস্ত করেছে। এটা আসলে পরোক্ষভাবে বলেন আর প্রত্যক্ষভাবে আপনি মনটা খারাপ করবেন না, কারণ এই মুহূর্তে শিক্ষকদের গ্রেড পরিবর্তনের আন্দোলন, যখনই আমরা বড় কোনো আন্দোলন কর্মসূচি দিয়েছি, সাথে দেখা গেছে প্রাথমিক শিক্ষকরাও আন্দোলন দিয়েছে। তাহলে সরকার কোনটার প্রতি বেশি গুরুত্ব দিবে বলেন? কোনটার দিকে গুরুত্ব দিবে? একদিকে পে স্কেলের আন্দোলন, অন্যদিকে শিক্ষকদের আন্দোলন, অন্যদিকে আউটসোর্সিং এর আন্দোলন, অন্যদিকে ছাত্রদের আন্দোলন, এদের আন্দোলন, ওইদের আন্দোলন। মানে পে স্কেল নিয়ে আন্দোলন করে আমরা আসলে শান্তি পাইনি। আমি একজন ডিফেন্সের সদস্য, আমাদের পে স্কেলটা খুব বেশি জরুরি। রুবেল হোসেন ভাই লিখেছেন। এমনি মনির হোসেন, অবশ্যই আমাদের পে স্কেল দরকার, আমরা সবাই অনেক কষ্টে আছি, আপনারা সবাই কষ্টে আছেন, কিন্তু কেউ লাইভটা শেয়ার করেন না, তাই না? আপনারা কষ্টে আছেন এটা বলেন। এমডি আবুল বাশার, আসসালামু আলাইকুম ভাইজান, আপনাদের কথাগুলি শুনলে ভালো লাগে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মনের আশা পূরণ করবে, আমিন। আমরা চাই যে আমাদের সকল কর্মচারী ভাই বোনদের মনের আশা যাতে পূরণ হয়, তাদের পরিবারের আশা যাতে পূরণ হয়, এবং সব পরিবারগুলি যাতে ভালো থাকে, এটা আমরা চাই। কিন্তু আপনারা আপনাদের ন্যূনতম দায়িত্বটুকু আপনারা পড়েন না, মানে পালন করেন না। শামীম আকন, পজিটিভ কমেন্ট পড়েন না। পজিটিভ কমেন্ট পড়ি, কিন্তু নেগেটিভ কমেন্ট গুলি যখন সামনে আসে, ওই যে আলু পচা, আশেপাশে সবকিছুকে পচাইয়ে ফেলে, এজন্যই আমাদের খুব খারাপ লাগে। আচ্ছা, হুমায়ুনা বন্নি, ইনশাল্লাহ মালিক ভাই পে স্কেল হবে। হুমায়ুনা বন্নিকে অনেকদিন থেকে চেষ্টা করছি লাইভে যুক্ত করার জন্য, আসলে কোনোভাবেই পারছি না। আপনি লাইভটা শেয়ার করে দিয়ে, বন্নি আপু লাইভটা শেয়ার করে দিয়ে রিকোয়েস্ট দেন, দেখি যুক্ত করা যায় কিনা। সবাই একযোগে পে স্কেলের আন্দোলন করলে মানে গেকেট হয়ে এতদিনে হয়ে যেত। সুমাইয়া সুলতানা বলেছেন, আমরা সবাই যদি সবার দায়িত্বটা পালন করতাম তাহলে অনেক কিছুই হতো। আমরা কেউ সবার দায়িত্ব পালন করি না। আপনারা যারা এখানে, বেশিরভাগ কর্মচারীরাই যারা লাইভে আসেন সবাই সরকারি কর্মচারী, কিন্তু কেউ আমরা লাইভটা পর্যন্ত শেয়ার করি না। এটা বারবার বলার পরেও কেউ লাইভ শেয়ার করে না। তাহলে আমাদের কথাগুলি কিভাবে প্রচার হবে? এই যে আপনারা কষ্ট করেন, কথা বলেন, এই কথাগুলি যদি সরকারের কানে না পৌঁছায় তাহলে এটি করে লাভ কি? আপনারা, আমরা যখন লাইভে আসি, কথা বলি, তখন সবাই, আপনারা যদি নিজেরা এটা প্রচার না করেন তাহলে কথা বলে লাভ কি? আর আমাদের এই কষ্টের কথাগুলি তুলে ধরেই বা লাভ কি? আমার কাছে কষ্টের কথাগুলি তুলে ধরে কোনো লাভ আছে? আপনাদের এই কমেন্টস গুলি, আপনাদের এই প্রচারগুলি যদি সরকারের কানেই না পৌঁছায়, সরকারের উচ্চ মহলের কাছেই যদি না পৌঁছায়, তাহলে এই কষ্ট করে লাভটা কি বলেন? আমরা সরকারের উপরে আশা এবং ভরসা, সরকারের উপরে আস্থাশীল। আমরা এখনো বিশ্বাস করি নির্বাচনের আগ পর্যন্ত আমরা পুরো জানুয়ারি মাসটা আমরা অপেক্ষা করব। পুরো জানুয়ারি মাসটা আমরা অপেক্ষা করব। পুরো জানুয়ারি মাসটা অপেক্ষা করলেই তখনই আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের পে স্কেল হবে কি হবে না। জানুয়ারি মাস অপেক্ষা করার পর যদি না হয়, তখন আমরা বুঝতে পারবো যে পে স্কেল হবে না। এর আগে আমরা কখনোই বলবো না যে পে স্কেল হবে না। জানুয়ারি মাস 31শে জানুয়ারি পর্যন্ত আমরা পে স্কেলের জন্য অপেক্ষা করব। 31শে জানুয়ারি পর্যন্ত পে স্কেলের গেজেট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যদি 31শে জানুয়ারির মধ্যে পে স্কেলের গেজেট না হয়, তখন বুঝবো যে পে স্কেল হবে না। এর আগ পর্যন্ত সরকারের উপরে আমাদের বিশ্বাস আছে, সরকারের উপরে আমাদের আস্থা রয়েছে যে এর মধ্যে পে স্কেল হবে ইনশাআল্লাহ। আর সরকারের কার্যক্রম তো আর বন্ধ থাকবে না। নির্বাচনের কার্যক্রম চললেও সরকারের কার্যক্রম তো আর বন্ধ থাকবে না। আপনারা আপনাদের মতো করে দাবি করতে থাকেন,
চেষ্টা করতে থাকেন, চাইতে থাকেন, দেখবেন যে ইনশাল্লাহ দাবি পূরণ হয়েছে। আপনারা যদি চেষ্টাই না করেন, আগেই যদি সবকিছু নেগেটিভ করে দেন, তাহলে তো হবে না, তাই না? চেষ্টা করতে হবে, চাইতে হবে, বেশি বেশি করে সরকারের কাছে চাইতে হবে। এক সময় না এক সময় সরকার সেটা শুনবে, আমলে নেবে এবং আমাদের দাবিগুলোও পূরণ করবে। শাওন মিত্র, আগামীকাল কোনো কর্মসূচি আছে নাকি? আগামীকালকে মিটিং আছে, মিটিং থেকে হয়তো কর্মসূচি ঘোষণা আসবে। আগামীকাল সন্ধ্যার পরে আমরা মিটিং থেকে লাইভে আসব, তখন আসলে আপনারা বিষয়গুলি জানতে পারবেন। নজরুল ইসলাম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই পে স্কেলের আশা করা যায় রাজশাহী রেলওয়ে মেডিকেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কথাগুলো খুব সুন্দর লাগে। শাহাবুদ্দিন ভাই লিখেছেন, ইনশাআল্লাহ আমাদের আন্দোলন বৃথা যাবে না, আমরা পে স্কেল ইনশাআল্লাহ পাবো, মাননীয় প্রধান উপদেষ্টার ওয়াদা। আমরা যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা পে স্কেলের আশা ছাড়বো না। আমরা 31শে জানুয়ারি পর্যন্ত পে স্কেলের জন্য অপেক্ষা করব। 31শে জানুয়ারি পর্যন্ত পে স্কেলের গেজেটের জন্য অপেক্ষা করব। এর মধ্যে যদি না হয় তাহলে আমরা বুঝবো যে আর হবে না, এই সরকার আমলে আর হওয়ার সম্ভাবনা নেই, কেননা 12 তারিখ নির্বাচন। তাই আমরা পুরো জানুয়ারি মাস আমরা পে স্কেলের গেজেটের জন্য অপেক্ষা করব এবং সরকার অবশ্যই আমাদের আশা, আমাদের কষ্ট দূর করবেন, এটা আমাদের বিশ্বাস এবং আল্লাহর উপরে সেই ভরসা আছে, আল্লাহর উপরে সেই বিশ্বাস আছে। আর একটা সবচেয়ে বড় কথা, আল্লাহ যেদিন চাইবেন সেদিনই পে স্কেলের গেজেট হবে, তার 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। শামীম আকুন লিখেছেন 100% পে স্কেল হবে ইনশাআল্লাহ। এই তো ভালো কথা বলতেছেন। আমার উপরের কমেন্টটা পড়েছি। মাজেদ চৌধুরী লিখেছেন, ভাই প্লিজ কালকে কিন্তু শেষ সুযোগ, কালকে কিছু একটা করেন, দলীয় সরকার কিন্তু পে স্কেল দেবে না। ভাই আসলে আমরা তো আসলে আমাদের কিছু করার ক্ষমতা নাই। সিনিয়র নেতা যারা রয়েছে, শীর্ষ পর্যায়ের নেতা যারা রয়েছে, তারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত মানব। এর বাইরে, তাদের বাইরে গিয়ে আমাদের কিছু বলার শক্তি নেই। আপনি আশাবাদী মানুষের সবচেয়ে বড় মূলা দেখানো লোক, শুধু নিজের পেজের ভিউ আর পয়সা ইনকামের চিন্তায় আছেন। তাহলে পয়সা ইনকাম না করলে সংসার চালাবো কিভাবে ভাই? আমি তো চুরি করতে পারবো না, পয়সা তো ইনকাম করতেই হবে। পুরুষ মানুষ হয়েছি তো পয়সা ইনকাম করার জন্য। পুরুষ মানুষ হয়েছি কি পয়সা চুরি করার জন্য না ডাকাতি করার জন্য? ভাই আমার কমেন্ট পড়লেন না একটাও। ফোরকাস্ট রাজু ভাই, যেটা আমার সামনে আসে আমি সেটাই পড়ি ভাই। আমার কমেন্টটা আবার কমেন্ট করেন, পড়বো ইনশাল্লাহ। অনেক কমেন্ট যখন হয় তখন সবার কমেন্ট সামনে আসে না, যেটা সামনে আসে সেটা আমি পড়ার চেষ্টা করি। অনেকক্ষণ হয়েছে, 1 ঘন্টা 42 মিনিট হয়ে গেছে। আজকের মতো আর লাইভ করব না, কথা বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীকাল সন্ধ্যায় আমরা আমাদের মিটিং স্থল থেকে চেষ্টা করব লাইভে আসার জন্য। আগামীকাল সন্ধ্যায় আপনারা যারা পারেন থাকবেন, আর বেশি বেশি করে নিজের দাবির কথাগুলি বলবেন, চেষ্টা করবেন দাবির কথাগুলি তুলে ধরার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এবং সর্বোপরি সরকারের উপরে আস্থা রাখতে হবে, সরকারের উপরে ভরসা রাখতে হবে। সরকারের উপরে আস্থা না রেখে কেউ কিচ্ছু করতে পারবেন না। সরকার না দিলেও আমাদের চাকরি করতে হবে, আর সরকার দিলেও আমাদের চাকরি করতে হবে। এটা হলো সবচাইতে বড় সত্য কথা। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো লাইভটা শেষ করছি, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আর আমার মাঝে আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন, কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ সবাইকে।